ম্যাম, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাম। ইন্টারভিউর জন্য এসেছো? জি হ্যাঁ ম্যাম। কনফিডেন্টলি বলো জি হ্যাঁ। বলে তো চাকরি পাওয়া যায় না। সরি ম্যাম, আই মিন ইয়েস, আই অ্যাম হেয়ার ফর দ্য ইন্টারভিউ। বেটার। তোমার সিভিতে দেখলাম আগের অফিস ছেড়েছো 6 মাস আগে। রিজন? পার্সোনাল রিজন ম্যাম। পার্সোনাল মানে কি? স্ত্রী পালিয়েছে নাকি তুমি পালিয়েছো? না ম্যাম, সেরকম কিছু না। তাহলে আমি হাফ ওয়ার্ডে উত্তর চাই না, ফুল এক্সপ্লেনেশন চাই। আসলে পরিবারের একজন অসুস্থ ছিল, তাই নিয়মিত যেতে হতো, এই জন্য। ওকে, কিন্তু তোমার কি মনে হয় এই অফিসের রেগুলারিটি ছাড়া কেউ টিকে থাকতে পারে? আমি এবার ফুল ডেডিকেশন দেব ম্যাম। সবাই এটাই বলে, প্রুফ করতে পারবে? ইয়েস ম্যাম, অবশ্যই। দেখো মিস্টার ঈশান, আমি ওভার স্মার্ট, ওভার অ্যাক্টিং, ওভার এক্সপ্লেনেশন অপছন্দ করি। কাজ করো, এমন প্রুফ করতে পারলে তবেই টিকবে। আমি চেষ্টা নয় ম্যাম, রেজাল্ট দেব। দেখবো। ফার্স্ট ইমপ্রেশন নট ব্যাড, কিন্তু আমার রুলস ভাঙার চেষ্টা করবে, তখনই সমস্যা। আমি কখনোই মিসবিহেভ করব না ম্যাম। গুড। এখন বলো, তুমি আমাদের কোম্পানিকে কি দিতে পারো? হার্ডওয়ার্ক, সময় আর লয়ালিটি। লয়্যালটি? লয়াল লোক এখন বিলুপ্ত প্রায়। তুমি কি শেষ প্রজাতির? হয়তো ম্যাম। হাসছো কেন? সরি ম্যাম, জাস্ট কনফিডেন্ট লাগলো। কনফিডেন্স ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হলে আমার রাগ উঠে যায়। নোটেড ম্যাম। ঠিক আছে মিস্টার ঈশান, তোমার ইন্টারভিউ হলো, আউটসাইডে ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়েলকাম। ঈশান রুম থেকে বেরিয়ে দরজাটা হালকা চাপা দিয়ে বন্ধ করতেই অফিসের নিস্তব্ধ রুমে এক মুহূর্তে ঠান্ডা হাসি ফুটে উঠল আরিশার ঠোঁটে। সে চেয়ারটা সামান্য ঘুরিয়ে জানালার দিকে তাকালো, চোখে তীক্ষ্ণ রহস্যময় একটা ঝলক। তোমাকে তো জবটা দিতেই হবে মিস্টার ঈশান, তোমার সাথে আমার অনেক পুরনো হিসাব বাকি আছে। তার আঙ্গুলের মাথা টেবিলের গ্লাসটায় ধীরে ধীরে টোকা দিতে লাগলো, একদম হিসেব করে। তুমি কি ভাবছো নিজের ইচ্ছেতে এই অফিসে আসছো? ভুল জানো। তোমাকে এখানে আনার জন্য যা যা করা দরকার আমি সব করেছি। এবার দেখো ঈশান, খেলাটা ঠিক কবে শুরু হয়, তোমাকে কিভাবে নিজের নিয়মে বেঁধে ফেলি। তোমার সাথে আমার একটাই কথা, হিসাবের খাতা খুলেছি, পাতা বন্ধ হতে সময় লাগবে। রুমে আবারও নিস্তব্ধতা ফিল, কিন্তু বাতাসে রয়ে গেল অদৃশ্য এক রহস্যের ধাক্কা, যার শুরু আজ শেষ কোথায় ঈশান এখনও জানে না। ঈশান রুম থেকে বের হয়ে করিডোর ঠেলে বাইরে এলো। বুকের ভেতর ভয়, টেনশন, উত্তেজনা সব কিছুই মিশে একটা অদ্ভুত ভার লাগছিল। সে ভাবতে পারছিল না তার রাগী করা তীক্ষ্ণ চোখে সেই আরিশা ম্যাডাম তাকে জব দেবে কিনা। করিডোর থেকে বের হয়ে সে একটা লম্বা শ্বাস নিল। ঠিক সেই সময় টিং ফোনের নোটিফিকেশন। ঈশান থমকে দাঁড়িয়ে মোবাইলটা বের করলো, পরপর চোখ বড় হয়ে গেল। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড, জয়েন ফ্রম টুমোরো। ঈশান অবাক হয়ে আবার পড়ল, তারপর ধীরে ধীরে সে বিজয়ের হাসি ঠোঁটে উঠে এলো, চোখের ভেতর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। হয়েছে, সত্যি হয়েছে জবটা। সে যেন হাঁটছিল না, দৌড়াচ্ছিল। সরাসরি রাস্তা পার হয়ে সামনে থাকা ছোট্ট দোকানে ঢুকে পড়ল। কি লাগবে ভাই? 1 কেজি রসগোল্লা দিন আর আধা কেজি সন্দেশ। এত মিষ্টি, খুশির খবর নাকি? বড় খুশির খবর ভাই, চাকরি হয়েছে। দোকানদারও হাসলেন। ঈশান প্যাকেট হাতে নিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। তার মনে হচ্ছিল আজ আকাশটাই আলাদা, বাতাসে সুখের গন্ধ, কাল থেকে নতুন অফিস, নতুন পথ, আর কোথাও যেন মাথার ভেতর আরিশা ম্যাডামের ঠান্ডা চোখ দুটো ভেসে উঠল। কিন্তু আজ সে এসব ভাবতে চাইল না, আজ শুধু খুশির দিন। ঈশান দরজায় নক করতে ভেতর থেকে মা দরজা খুলে দিলেন। ঈশানের মা, এত দেরিতে ফিরলি? বাবা এত মিষ্টি কেন? কারো বাসায় বেড়াতে যাবে নাকি? মা, আমার চাকরি হয়েছে। মা প্রথমে বোঝার চেষ্টা করলেন, তারপর চোখটা ঝিলমিল করে উঠল, মুখে থমথমে হাসি।
আলহামদুলিল্লাহ, সত্যি বাবা, তুমি পারলে শেষ পর্যন্ত। মার গলা কেঁপে উঠল। ঈশান হালকা লজ্জা নিয়ে মায়ের হাত চেপে ধরল। এ সময় ভেতর থেকে ছুটে এলো ছোট বোন ইসরাত। আরে পাগলি, এত বড়ও না, তবে ভালো। আজ ভাইয়া টাকা দেবে, মিষ্টি আনছে, কাল আইসক্রিমও আনবে। এই মেয়েটাকে দেখো তো বাবা, চাকরি হওয়ার আনন্দের চেয়ে আইসক্রিমের আনন্দ বেশি। আরে মা, আইসক্রিমও তো সুখের অংশ। সবাই হেসে উঠল। রাতের খাবার টেবিলে সবাই মিলে মিষ্টি খেলো। ঈশান চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখে আসা স্বপ্ন উত্তেজনার মিশ্র আলো। কাল সকাল সকাল তাড়াতাড়ি বেরোবে, প্রথম দিন দেরি হলে কিন্তু ভালো হবে না। জানি মা, কাল থেকে নতুন যুদ্ধ শুরু। তার মনের ভিতর কোথাও আবার আয়শা ম্যাডামের ঠান্ডা তীক্ষ্ণ চোখটা ভেসে উঠল। ওই চোখের সামনে কাল দাঁড়াতে হবে, ওই রাগী কথার সামনে আবার উত্তর দিতে হবে। কিন্তু সে জানে না জীবনের সবচেয়ে বড় ঝড়টা লুকিয়ে আছে সেই শান্ত চোখ জোড়ার আড়ালে। আয়শা যে শুধু তাকে চাকরি দেয়নি, তার জীবনের হিসাবের খাতা খুলেছে। কিন্তু ঈশান তা বুঝতে পারছে না, এখনো না। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও ঈশানের চোখে ঘুম নেই। আজকের খুশি আজ পুরো শরীর জুড়ে উত্তেজনা ঢেউ তুলছে। চৌধুরী ইন্ডাস্ট্রি নামটাই যেন বুকের ভিতর কাঁপন ধরেছে। এত বড় কোম্পানিতে সে ঢুকতে পারবে সেটা কখনো কল্পনাও করেনি। বিছানে শুয়ে মোবাইল হাতে নিয়ে ঘোরাঘুরি করতে করতে হঠাৎই মাথায় এলো, আরে রাফিকে তো বলা হয়নি। রাফি তার সবচেয়ে কাছে বন্ধু, সুখ দুঃখ ঝগড়া রাগ সবকিছুর সঙ্গী। ঈশান তৎক্ষণাৎ রাফিকে ফোন দিল। ফোনে কে রে? রাত 11টা বাজে, মরলি নাকি? ওই ওই, ঘুম ভাঙা ভয়েস কমা, বড় সুখবর আছে। সুখবর? তুই বিয়া করলি নাকি? ধ্যাত, তার চেয়েও বড়, চাকরি হইছে। কি চাকরি? সত্যি সত্যি? হুম, আজ ইন্টারভিউ, আর একটু পরেই কনফার্মেশন মেসেজ। যাক বাবা, এতদিন পরে হলো তোর। মিঠাই খাওয়াবি আমাকে? মিষ্টি তো খাওয়াই দিছি, তোকেও দিব রে। কোন কোম্পানির? ছোটখাটো কিছু নাকি? চৌধুরী ইন্ডাস্ট্রি। কি চৌধুরী? চৌধুরী ইন্ডাস্ট্রি বড় কোম্পানি তো এটা, 1 নাম্বার। ওখানে ঢোকাই কঠিন। ঢুকলাম তো। ধুর, এবারে তো তুই ফাটাই ফেলবি। তোর ভাগ্যটা দারুণ রে। ভাগ্য না রে, আজ আমাকে দেখে ম্যাডাম নাকি ইমপ্রেসড। আহ তাই? না হলে তোর মতো বোকাটাকে কে নেয়? থাপ্পড় মারমু। কাল তো আমার কাছে টাইম নেই, পরশু সন্ধ্যায় দেখা করব। চাকরির পার্টি দিবি? ঠিক আছে, আমার নতুন বেতন দিয়ে তোকে ভুড়ি ভুড়ি খাওয়াবো। হ্যাঁ, বেতন হাতে প্রথম দিনই দেখবি মার কাছে জমা দিতে হবে। ঠিকই বলেছিস। আচ্ছা, ম্যাডাম কেমন? সুন্দর নাকি? আরে বাদ দে, ম্যাডামটা একদম সিরিয়াস, রাগী, চোখে তাকাইলে বুক কাঁপে। রাগি তোদের বস? হুম, কাল থেকেই তার আন্ডারে কাজ। দোস্ত সাবধানে চলিস, বড় কোম্পানির রাগি বস মানে রোজ সব রোজ। সব ডোজি হোক, তাও আমি রেডি। ঠিক আছে, ঘুমা এখন, কাল বড়দিন। হুম, আচ্ছা। ফোন কেটে গেল। ঈশান অনেকক্ষণ মোবাইলটা হাতে নিয়ে তাকিয়ে রইল। তার চোখের স্বপ্নের আলো। চৌধুরী ইন্ডাস্ট্রির নতুন জীবন, নতুন যুদ্ধ, কিন্তু সে একটাই জানে না, যে রাগী বসের কাছে কাল সে প্রথম দিন বসবে। সেই বসেই ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় রহস্য হতে যাচ্ছে। আর সেই রহস্যের চাবি ধরে আজে রাগী নির্মম হিসেবে আরিশা চৌধুরী। সকালে সূর্যের আলো ঢুকতে ঈশানের ঘুম ভাঙে। আজ তার জীবনের নতুন শুরু। চৌধুরী ইন্ডাস্ট্রিতে প্রথম দিন। মা গরম গরম পরোটা ভাজছিলেন। ঈশান তাড়াহুড়ো করে মুখে ধুয়ে এসে বসলো। আরে ধীরে খা, প্রথম দিন না, খালি পেটে গেলে ভালো দেখায় না। মা, দেরি হয়ে যাবে, আজই যদি দেরি করি। মাও হাসলেন, কিন্তু চোখে চিন্তা। 2 কামড় খেয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল ঈশান। চৌধুরী ইন্ডাস্ট্রি, সকাল 9টা 5। অফিসের বিশাল কাছের দরজার সামনে দাঁড়াতেই বুকের ভিতর কেমন যেন ধরফর করলো। কিন্তু ঘড়ির দিকে তাকাতেই বুকটা একটু কেঁপে উঠল। 9টা 5, 5 মিনিট লেট। ঈশান তাড়াতাড়ি ভেতর ঢুকলো। এমন সময় রিসেপশনিস্ট তাকে বলল, স্যার, আরিশা ম্যাম আপনাকে
কনফারেন্স রুমে ডাকছেন। ঈশানের বুকের ভেতর কাঁপুনি প্রথম দিন, আর প্রথমেই বস ডাকছে। অস্বস্তি নিয়ে কনফারেন্স রুমে ঢুকলো সে। আরিশা ইতিমধ্যে চেয়ারে বসে আছে, চোখ দুটো ঠান্ডা বরফের মতো, মুখে কোনো হাসি নেই। ঈশান ঢুকতে সে তাকালো, একবার তাকালো, কিন্তু তাতেই ঈশানের বুক কেঁপে উঠল। ম্যাম, মে আই? স্টপ, নো পারমিশন নিডেড, জাস্ট কাম ইন অ্যান্ড সিট। ঈশান আস্তে বসতে আরিশা টেবিলের উপরে রাখা ঘড়িটার দিকে তাকালো, তারপর এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে ছুরি ছুঁড়ে দেবে। ফার্স্ট ডে 5 মিনিট লেট। আমি কি বলেছিলাম? ডিসিপ্লিন ছাড়া এই অফিসে টিকে থাকা যায় না। ম্যাম, আমি? এক্সকিউজের দরকার নেই। যে কোনো কারণ লেটের কারণ হতে পারে, কিন্তু লেট হওয়ার পারমিশন দিতে আমি রাজি নই। তোমার কি মনে হয় আমি নতুন স্টাফদের জন্য আলাদা রুল বানাই? না, এখানে সময় মানা বাধ্যতামূলক। আমি দুঃখিত ম্যাম, আর হবে না। আই ডোন্ট ওয়ান্ট সরি, ওয়ান্ট ডিসিপ্লিন। তোমার কাজের কোয়ালিটি, সময় ম্যানেজমেন্ট সব কিছু দেখে তবেই জানবো তোমার কোনো ভ্যালু আছে কি না। আজ প্রথম দিন বলে বেশি কিছু বললাম না, কিন্তু আবার যেন না হয়। আমার অফিসে লেট মানে ওয়ার্নিং, সেকেন্ড টাইম সাসপেনশন, অ্যান্ড থার্ড টাইম ইউ আর আউট। জি ম্যাম, আমি সময় মতো। সময় মতো না, সময় হওয়ার আগেই আসবে। আশা কিছু ফাইল এগিয়ে দিলেন। এটা আজকের কাজ, একটা ভুলও যেন না হয়। এখন যাও। ঈশান ফাইল নিয়ে আসতে উঠল। বের হওয়ার সময় আরিশান ঠান্ডা কণ্ঠ আবার কেটে গেল। মিস্টার ঈশান, আজকের লেটটাই কিন্তু আমার মনে থাকবে। প্রুফ করো তুমি টিকে থাকার মতো ভ্যালু নিয়ে এসেছো। ঈশানের বুক ধকধক করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ঈশান কনফারেন্স রুম থেকে বের হয়ে এক দীর্ঘশ্বাস ফেল। প্রথম দিনই আরশা ম্যামের রাগ, এটা তার মাথা পুরোটাই ঘুরিয়ে দিল। ফাইলটা বুকে চেপে ধরে সে করিডোরের বিকলের দিকে হাঁটতে লাগলো। চারিদিকে এত বড় বড় ডেস্ক, কাজের চাপ মাথায় নিয়ে থাকা কর্মচারীরা সব কিছুই তাকে নতুন, অচেনা, একটু ভয়ের মতোই লাগছিল। হঠাৎ তার সামনে থেকে এক ছেলেকে দেখা গেল হাসি মুখে আসতে। এই তুমি নতুন ওই না? আজকেই জয়েন? জি, আজই। আমি ঈশান। আমি তামিম। সেম ডিপার্টমেন্টে কাজ করার দুজন। চলো তোমার ডেস্কটা দেখাই। ঈশান তাকে ফলো করে কোণার দিকে গেল। একটা কম্পিউটার টেবিল, 2টা ফাইল ট্রে, একদম নতুন যে জায়গা মনে হয়। এই যে এটাই তোমার জোন, ফাইল রাখার জায়গা, কম্পিউটারের পাসওয়ার্ড সব আমি সেট করে দিচ্ছি। ধন্যবাদ ভাই। আসলে প্রথম দিনেই তো একটু ভয় ভয় লাগছে। ভয় পাওয়ার মতো বস তোমাদের আছে তো আরিশা ম্যাম, ওনার সামনে কথা বলতেই ভয় লাগে। আমি কি তোমাকে তুই করে বলতে পারি? আসলে আমি ফ্রি থাকতে পছন্দ করি। জি, অবশ্যই। আজ তো লেট হয়ে গেছিলাম, সেটা নিয়েই বলল। আরে বাবা, প্রথম দিনই লেট? ওহ, তাহলে তো তুই আর ম্যামের রাডারে চলে গেছিস। জানি, খুব রাগ দেখালো। রাগ না রে, উনি একদম প্রফেশনাল। নিয়ম না মানলেই ফায়ার, তবে কাজ ঠিকঠাক করলে আবার অনেক সাপোর্টও দেয়। দুজনে কথোপকথনের মাঝে তামিম ফাইলগুলো বের করতে লাগলো। এই যে আজকের কাজ ম্যাম আমাকে মেসেজ করেছে, তোর কাজ এই ফাইলগুলো সাজানো, ডাটা এন্ট্রি করা আর শেষে ম্যামকে ইমেল পাঠানো। ঠিক আছে, শুরু করি। আর শোন, কোনো ভুল করলে কিন্তু ধরা খাবি। ম্যাম চোখের সামনে না থাকলেও মনে হয় সব দেখেন। ভয় দেখানোর পিএইচডি করছো নাকি? না ভাই, বাস্তবতা বুঝাইতেছি। চল শুরু কর। ঈশান মন দিয়ে কম্পিউটারে ডাটা এন্ট্রি করতে লাগলো, একটা ভুলও যাতে না হয় সেই চেষ্টা। মাঝে মাঝে আরিশা ম্যামের কথাগুলো তার মাথায় ঘুরে বেড়াচ্ছিল। আই ওয়ান্ট ডিসিপ্লিন, সেকেন্ড টাইম সাসপেনশন। তাকে বারবার নিখুঁতভাবে কাজ করতে বাধ্য করছিল, এবং এসব ভাবনা তামিম পাশ থেকে দেখে বলল, ও এত মন দিয়ে? দেখি দেখি আজ টপ পারফর্মার হয়ে যাবি নাকি? ভাই, আজই যদি ভুল করি কালই চাকরি যাবে। ঠিক আছে ঠিক আছে, কর, মন দিয়ে কর। দুপুর ঘন্টা কয়েক কেটে গেল কাজ করতে করতে। ঈশান কিছুটা ক্লান্ত হলো, মাথা নিচু করে চালিয়ে যাচ্ছিল। তামিম এগিয়ে এসে বলল, চলো দুপুরে ক্যান্টিনে যাবি। কাজটা আর একটু বাকি, এটা শেষ করি। শুরু ভালো, এভাবে চালালে অনেক দূর যাবে। আজ প্রমাণ করতেই হবে যে আমি এই অফিসের যোগ্য, আর
কালকের লেটটাই নয়, আরিশা ম্যামের চোখে আমার ভ্যালুও বাড়াতে হবে। দুপুরে অফিসে একটু শান্ত হয়ে আসে ঈশান। শেষ ফাইলটার ডাটা এন্ট্রি শেষ করে সব রিপোর্ট প্রিন্ট করে সুন্দরভাবে ফাইলে সাজিয়ে নিল। তার হাত দুটো ঘামছে, কারণ এখন তাকে আরিশা ম্যামের রুমে যেতে হবে। ফাইলটা বুকে চেপে দরজায় নক করলো। ম্যাম, মে আই? কাম ইন। ঈশান ভেতরে ঢুকতেই আরিশা ঠান্ডা চোখ তার ফাইলের দিকে গেল। সে চুপচাপ টেবিলের ফাইলটা রাখলো। আরিশা ফাইল খুলে পাতা উল্টাতে লাগলো। একটা শব্দ করছে না, কিন্তু তার চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশানের বুকে ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। একসময় ফাইল বন্ধ করে বলল, মোটামুটি হয়েছে, কাজে মন দিচ্ছ সেটা বুঝতে পারছি। ধন্যবাদ ম্যাম, আরও ভালো করার চেষ্টা করব। চেষ্টা না, করবে। এই অফিসে চেষ্টা শব্দের ভ্যালু কম। জি ম্যাম, করব। তখনই আরিশা আবার ডেস্কের নিচ থেকে কয়েকটা মোটা ফাইল বের করলো। টেবিলে ধপ করে রাখতেই শব্দ হলো। এগুলো তোমার পরের কাজ। নতুন প্রজেক্টের পুরনো ডাটা সবগুলোকে ডিজিটাল ফরম্যাটে সাজাতে হবে। জি ম্যাম, আমি করে ফেলবো। টাইম ম্যানেজমেন্ট দেখাবা। ডেস্কে রেখে যাও, লাঞ্চ করে এসো। ঈশান ফাইলগুলো তুলে নিয়ে চুপচাপ বের হয়ে গেল। ডেস্কে ফিরতেই তামিম চোখ বড় করে বলল, ভাইরে, ম্যাম তোকে পাহাড় সমান কাজ ধরাইছে। হুম, মনে হয় আমাকে পরীক্ষা করছে। তো কর, অফিসে প্রথম কয়েকদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চল আগে লাঞ্চ করি। ক্যান্টিন। ঈশান আর তামিম ক্যান্টিনে ঢুকতেই খাবারে বেশ ভিড়। প্লেট নিয়ে বসতে না বসতেই মোবাইলে রাফির কল। হ্যালো ভাই, কি খবর? কি খবর তোর? প্রথম দিন কেমন গেল? কিরে, বস বকলো নাকি? বকলো তো, লেট হওয়ার জন্য 5 মিনিটেই আমাকে শুধু লেকচার দিল। বলছিলাম তোর আগে বস পাইলে দেখবি তোকে দিয়ে দৌড়াবে রোজ। ওই রাগই আমাকে কাজ করতে ইন্সপায়ার করছে মনে হয়। তাই নাকি? তাহলে ঠিক আছে। আজ কি খাচ্ছিস? ক্যান্টিনের ডিম আর ভাত। তুই কি ভাবছিস আমি আজই হোটেলের বিরিয়ানি খাচ্ছি নাকি? তোর বেতন আসার আগেই আমি খাওয়া শুরু করে দিব। তোমার এই বন্ধুটা মজার দেখি। আচ্ছা শোন, আজকের কাজ শেষ হলে কল দিবি। শোনার মতো অনেক কথা আছে। ঠিক আছে ভাই, রাখছি। তো বন্ধু তো দেখি পুরো এন্টারটেনমেন্ট। তো লাইফে কমেডি সেই আনে মনে হয়। হুম, ও না থাকলে লাইফটাই শুকিয়ে যেত। চল কাজে ফিরে যাই। আরিশা ম্যাম লাঞ্চ ব্রেকে থাকলেও ক্যামেরায় সব দেখে। ঠিকই বলছো। ঈশান একটু গভীর শ্বাস নিল। তারপর নিজেকে সামলাতে সামলাতে আবার ডেস্কে ফিরে গেল। মনে মনে বলল, আজ প্রথম দিন, প্রুফ করতেই হবে যে আমি ব্যর্থ হব না। আর যে রাগী বস আমাকে বকেছে তার সামনে ভুল করব না কখনোই। ঈশান ডেস্কে এসে বসতেই মনটা হালকা শান্ত। ফাইলগুলো সামনে সাজিয়ে নিয়ে কম্পিউটারে কাজ শুরু করতে যাওয়ার আগে হঠাৎ মোবাইলটা বাজলো। স্ক্রিনে মার নাম। ঈশান ফোনটা ধরলো। হ্যালো মা। বাবা, কিছু খেয়েছিস? হ্যাঁ মা, খেয়ে আসলাম, মাত্র খেয়ে এসেছি। আচ্ছা বাবা, কাজেও মন দাও। জি মা। মা আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। ঈশান কিছুক্ষণের জন্য ফোনটার দিকে তাকিয়ে রইল। মনে হলো মার ভরা স্নেহ এখনও তার জীবনের সবচেয়ে বড় শক্তি। সে হালকা হাসি মুখে আবারও মন দিয়ে কম্পিউটারের দিকে তাকালো। কিছুক্ষণের জন্য মনটা খুশির আলোয় ভরে গেল। হঠাৎ ঈশানের রুমে দরজা খুলে আরিশা ঢুকলো। চোখে আগুন, ঠোঁটের কোণে হাসি নেই। এটা কিন্তু গল্প করার জায়গা না মিস্টার ঈশান। আমি শুধু কাজ পছন্দ করি, ফাঁকিবাজি না। জি ম্যাম, কাজেই মন দেব। মন দেবা নয়, করতে হবে। কাজ করতে পারো কি না সেটা দেখতেই চাই। ঈশান ফাইলের দিকে তাকালো। মায়ের কণ্ঠার স্মৃতি মনে পড়ল। তার হাসি, খোঁচানো স্নেহ, মাথার ভেতর হালকা শক্তি ছড়ানো। হ্যাঁ ম্যাম, আমি করব। এবার দেখো কাজের মান ঠিকঠাক কি না। ফাঁকিবাজি ধরবো না, তবে ত্রুটি হলে কথা শোনাতে ছাড়বো না। ঈশান চুপচাপ বসে কম্পিউটারের কাজ শুরু করলো।
ফাইলের এক লাইন এক ডাটা ভরিয়ে ভরিয়ে সে কাজ করছিল। আয়শা ঘাড় তুলে একটু তাকালো, চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু আজ সে বুঝতে পারলো ঈশান শুধু বসে নেই, মন দিয়ে কাজ করছে। আয়শা রুমে ফিরে গিয়ে চেয়ারটায় বসে এক মুহূর্ত থমকে রইল। চোখের কোণে ধোঁয়াশা, কিন্তু মুখে অল্প ঠান্ডা হাসি। এত সুন্দর ইনোসেন্ট চেহারার মধ্যে কতটা খারাপ চেহারা লুকিয়ে রেখেছে তুমি ঈশান। কেউ দেখলেও বুঝতেই পারবে না তুমি আসলে কি। চোখে এক অদ্ভুত কৌতূহলের ঝিলিক, কিন্তু সে জানে এই কৌতূহলী তাকে সাবধানে থাকতে বাধ্য করছে। বিকেলে ঈশান তার ডেস্কে বসে সব ফাইল রেডি করে নিয়ে গেল। ফাইলগুলো সাজিয়ে বসার আগেই সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। আজ আরিশা ম্যামের কাছে সব ঠিকঠাক দেখাতে হবে। ফাইল নিয়ে সে ধীরে ধীরে কনফারেন্স রুমের দিকে গেল। দরজা খুলতেই আরিশার চোখ দুটো স্বাভাবিক হলো, ভিতরে এক টুকরো আগুন লুকিয়ে আছে। ঈশান ফাইল জমা দিতে এগোলো। আরিশা একবার কাগজগুলো দেখে শুধু মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না, শুধু চোখের কোণে সামান্য প্রশংসার ছোঁয়া। কিছুক্ষণের মধ্যে আরিশা আরও কিছু ফাইল বের করলো। এইগুলো তোমার জন্য, তোমার ডেস্কে রেখে আসো। ঈশান ফাইলগুলো হাতে নিয়ে উঠতে গিয়েই মনে হলো এই ফাইলগুলো তাড়াহুড়ো করতে হবে। আরিশা তার পাশে এসে বলল, চলো এখানেই রাখো। ঈশান ফাইলগুলো রেখে যাওয়ার সময় হঠাৎ হাত দিয়ে ধরে ফাইলটা ধরতে গিয়েছিল, আর এক মুহূর্তে অম্লান ভারসাম্য হারিয়ে দুজনেই মিলে নিচে পড়ল। দুজনের চোখে ভেসে উঠল একে অপরের দিকে। অপ্রত্যাশিত অবস্থায় তাদের ঠোঁট ধীরে ধীরে মিলিত হলো। দুজনেই প্রথমে চমকে উঠল, হৃদয়ে ঝড় বেড়ে গেল, কেঁপে উঠল পুরো শরীর। ও মাই গড, এটা কি হচ্ছে? ঈশান, এটা কি করলে তুমি? যেতে দুজনের শরীর এলোমেলোভাবে জড়ানো। আয়শা স্তব্ধ, চোখ বড় বড়। ঈশান পুরোটাই থরথর করে কাঁপছে। মুহূর্তটা ভাঙতে ঈশান প্রথমে নিজেকে সামলে মুখ তুলে বলল, সো সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। আমাকে কিস করার সাহস কিভাবে হলো তোমার মিস্টার ঈশান? ম্যাম, আমি তো কিছু বুঝতেই পারিনি, হঠাৎই আমি। লুজ কন্ট্রোল, এটা নতুন অজুহাত তোমাদের? ঈশান দ্রুত উঠে গেল, হাত দিয়ে মেঝেতে ভর দিল, কিন্তু তার হাত ফসকে গেল ধপ। ঈশান আবার পুরো শরীর নিয়ে আয়েশার ওপর পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে দুজনের ঠোঁট আবারও এক হয়ে গেল, এবার আগের থেকে গভীর, অপ্রত্যাশিত, আরও বেশি বিপজ্জনক। আর দুজনেই একসাথে কেঁপে উঠল। ঈশান, আজ তুই শেষ, আজই তোর জানাজা পড়ে যাবে। ম্যাম তোকে আজ আসলেই গিলে খাবে। আয়েশার চোখ ভয়ঙ্করভাবে বড় হলো, রাগে তার মুখ লাল, শ্বাস ভারী, আর চোখে সেই অদ্ভুত ক্ষিপ্ত আগুন। তোমার সাহস কিভাবে হলো আবারও আমাকে? ম্যাম প্লিজ, আমি শপথ করে বলছি, ইচ্ছে করে। চুপ, একটা শব্দও না। তোমার এই আজব বোকামি, তোমার এই ইনোসেন্ট মুখ, সব আমি খুব ভালো বুঝি। আয়েশা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কর্তব্য বিমূঢ়। ঈশান এখনো বসে আছে, নড়ছে না। আয়েশা চোখ সরু করে তাকালো। আজ অফিসে থাকার সিদ্ধান্তই ভুল হয়েছে তোমার জন্য। এবার থেকে এক সেকেন্ডও আমার সামনে কোনো ভুল করবে না। ঈশান মাথা নিচু করলো, রাগে, অপমানে আর ভয়ে, লজ্জায়, কিন্তু তার ভিতরে আরেকটা অনুভূতি, আজকের অদ্ভুত স্পর্শের স্মৃতি, যা সে চাইলেও ভুলতে পারবে না। আয়েশা রুম ছাড়ার আগে ঠান্ডা কণ্ঠে বলল, কাজে ফিরে যাও, আর মনে রেখো তোমাকে আমি খুব কড়া নজরে দেখছি মিস্টার ঈশান। বাপরে, এই ম্যামের সাথে কাজ করা মানে এক এক দিন এক একটা হার্ট অ্যাটাক। অদ্ভুতভাবে তার ঠোঁট ছুঁয়ে থাকা সেই মুহূর্তগুলো মনে রয়ে গেল আগুন হয়ে। রাত নামতেই অফিসে ঝমঝম আলো বদলে গেল অন্ধকার নীরবতায়। বাড়িতে ফিরে নিজের রুমে ঢুকে আয়েশা ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ মনে পড়ল সেই বিকেলের মুহূর্ত, ঈশানের তার উপর পড়ে যাওয়া, আর তারপর সেই অবিশ্বাস্য ঠোঁটের মিলন। আয়েশার চোখ বন্ধ করল, হঠাৎই তার শ্বাস কেঁপে উঠল। মনে হলো পুরো শরীরের ভেতর দিয়ে যেন অদ্ভুত একটা বিদ্যুৎ খেলে গেল। না, এটা আমি হতে দিচ্ছি না। ওর মতো একটা মানুষের জন্য আমার এমন অনুভূতি হবে কেন? আমি আরিশা চৌধুরী, লাখো মানুষের বস। আমি আমার অনুভূতিকে কেন ঠিক রাখতে পারছি না? একটা সাধারণ ছেলে, সিম্পল, ভয় পাওয়া, ইনোসেন্ট, তার স্পর্শে আমার শরীর কাঁপবে কেন? শরীর সত্যিই কেঁপে উঠল। দুহাত আয়নার টেবিলে রেখে চোখ নামিয়ে পড়ল। এটা হতে দেওয়া যাবে না, এটা ভুল। কিন্তু যত সে ভুল বলল মনে মনে, ততই সে ততটা মুহূর্ত ঘুরে ফিরে আসতে লাগলো। ঠোঁটের স্পর্শ, ঈশানের অবাক মুখ
তার ভয় পাওয়া, কিন্তু একেবারে নিষ্পাপ দৃষ্টি। আরিশা বিছানায় শুয়ে বুকের ওপর হাত রেখে আকাশের দিকে তাকালো। কথা না বললেও তার চোখে দ্বিধা, ভয় আর এক অদ্ভুত টান, যা সে কোনোভাবেই অস্বীকার করতে পারছে না। ওদিকে ঈশানের বাড়ি। ঈশান গোসল সেরে রুমে এসে বিছানায় ঢলে পড়ল, কিন্তু চোখ দুটো বন্ধ করতেই কানে ভেসে উঠল ম্যামের ঠোঁট, ম্যামের শ্বাস, ম্যামের রাগ ভরা চোখ। হঠাৎ ঈশান উঠে বসল। আরে না না, এটা কি হইল? আমি তো শেষ। ম্যাম তো কাল আমায় টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু ও মুহূর্তটা যখন আমাদের ঠোঁট এক হলো, কেন যেন বুকটা ধক করে উঠছিল। কেন? ওটা তো দুর্ঘটনা, তাই না? কিন্তু কেন জানি মনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। হালকা শ্বাস নিয়ে বিছানায় ফেল, চোখ বন্ধ করলো, কিন্তু যতবার বন্ধ করছে শুধু চোখে সেই দৃশ্য। আরিশা তার নিচে, চোখে রাগ আর ঠোঁটে সেই স্পর্শ। আজব, এই রাগী ম্যামরে দেখলেই তো ভয়ে হাত পা কাঁপে, তবু কেন আজ ওকে মনে হচ্ছে আলাদা। বাপরে, কাল অফিসে গেলে কি হবে? ও ম্যাম তো আমাকে পেটাতেই পারে। তবুও ভয়, লজ্জা আর অদ্ভুত এক উষ্ণতা মিশে এক নতুন অনুভূতির মতো ঈশানের ভেতর বয়ে গেল। দুজন দুই জায়গায়, কিন্তু একই অনুভূতি। দুজনই নিজেকে বোঝানোর চেষ্টা করছে এটা ভুল, এটা হওয়া উচিত না, কিন্তু হৃদয়ের গভীর কোথাও একটা গোপন আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে, যা তারা কেউই মানতে চায় না, তবুও ভুলতে পারছে না। পরের দিন সকাল। ঈশান অফিসের জন্য প্রস্তুত, কিন্তু মনটা অস্থির। ফাইলগুলো ঠিকমতো সাজানো আছে কিনা, ম্যামের রাগ বা চোখের তীক্ষ্ণ দৃষ্টি কি মনে আছে, সব মিলিয়ে হালকা ঘাম ভিজিয়ে দিচ্ছে তার কপাল। ডেস্কে এসে বসলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে চোখ পড়লো আরিশার দিকে। আরিশা ম্যাম তার ডেস্কে দাঁড়িয়ে কাজের নোট চেক করছে, চোখে আগুন, ঠোঁটে অল্পতম হালকা হেসে ওঠার চেষ্টা, কিন্তু ভেতরে রাগের ছাপ স্পষ্ট। ঈশানের হৃৎপিণ্ড ধুকপুক শুরু করলো, মুখ লাল হয়ে গেল, হাত অবচেতনভাবে ফাইলের দিকে এগিয়ে গেল, কিন্তু চোখটা বারবার ম্যামের দিকে যাচ্ছিল। ও মাই গড, আজ আবার ওর চোখের দিকে তাকাতে পারবো কি? ভয়ে না, লজ্জায় কাঁপছি। ফাইলগুলো ঠিক আছে কিনা দেখে নাও, আজকের কাজটা আগে শেষ করতে হবে। জি ম্যাম, আমি দেখছি। আরিশা ভুরু কুঁচকিয়ে চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিল, কিন্তু কিছু বলল না, কেবলই ধীরে ধীরে টেবিলের নোটগুলো রাখলো। ঈশান নিজেকে সামলানোর চেষ্টা করলো, মুখ লাল, হাত কাঁপছে, কিন্তু মনকে বলল, কাজের দিকে মনোযোগ দাও, অন্য কিছু দেখো না। ফাইল, ডাটা, রিপোর্ট, ম্যামের চোখ, না পাত্তা নেই। তবে যতক্ষণ কাজের দিকে মন দিল, মনে মনে ভিতরটা অদ্ভুতভাবে উত্তেজিত হচ্ছিল। প্রথমে ভয়, তারপর লজ্জা, তারপর অদ্ভুত টান। কিছুক্ষণের মধ্যেই ঈশান বুঝল কাজের ফোকাসই একমাত্র জায়গা যেখানে সে শান্ত। মিস্টার ঈশান, এবার একটু ডাটা ক্রস চেক করো, যদি কোনো ভুল পাও একেবারেই সংশোধন করতে হবে। জি ম্যাম, ওর চোখের দিকে তাকাবার সাহস নেই, কাজেই মন দিচ্ছি, কিন্তু মনে হয় আজকের দিনেও সেই বিকেলের মুহূর্তগুলো, ম্যামের ঠোঁটের স্পর্শ মনে বারবার ফিরে আসবে। আরিশা পান নোট চেক করতে করতে শুধু চোখের কোণায় ঈশানকে লক্ষ্য করলো, ভেতরে হালকা টান, অদ্ভুত রাগ এবং লুকানো আগ্রহ, সব মিশে গেছে এক অদ্ভুত অনুভূতিতে। দুপুরে কাজ শেষ হতেই আরিশা ঈশানকে ডেকে পাঠালো, চোখের তীক্ষ্ণতা, মুখে এক অদ্ভুত ঠান্ডা হাসি। মিস্টার ঈশান, সন্ধ্যায় আমাদের বাংলোতে একটা মিটিং আছে, ফাইলগুলো রেডি রাখবেন। জি ম্যাম, আচ্ছা, আমি রেডি করে রাখবো। আরিশা ঠোঁটে কোণে সামান্য হালকা হাসি রাখলো, কোনো শব্দ ছাড়লো না। ঈশান ফিরে গিয়ে নিজের ডেস্কে বসলো, মনে মনে বলল, ম্যাম তো জোর দিচ্ছেন আমার সব কাজ শেষ করতে হবে, ফাঁকিবাজির কোনো জায়গা নেই। ঠিক সেই সময় কলিগ এসে ঈশানের পাশে এলো, হালকা হাসি মুখে, চশমার নিচ থেকে চোখ ঝলমল করছে। কি ভাই, খুব ব্যস্ত নাকি? সারাক্ষণ বিজি দেখছি। হ্যাঁ ভাই, ম্যাম তো আমাকে কাজ দিয়ে ভরিয়ে রাখেন, কথা বলার সময় পাই না। বুঝলাম, ম্যামের হাতে পড়লে কাজ ছাড়া আর কিছু নয়। তুমি কি এখনো মানিয়ে নিতে পারছো? মানিয়ে নিতে তো হচ্ছে ভাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় চোখে চোখ পড়লেই ভয় লাগে। ভয়? না না, বুঝি। কিন্তু দেখ, ম্যাম যে কোনো মুহূর্তে রাগ করলেও কাজটা শিখিয়ে দেয়, একদম ধীরে ধীরে। তাই মনে হয়। আজও তো আমার ফাইলগুলো চেক করেছেন, কিছু বললেন না,
শুধু চোখে চোখে বার্তা দিলেন। বাহ, তুমি বুঝছো না, ওই চোখের বার্তাই বড় টাস্ক। যে চোখ সবকিছু বুঝে সেটা পেছনে ফেলতে পারবে না। বুঝছি ভাই, আজ থেকে আরও মনোযোগ দিতে হবে। হুম, সেই মনোযোগের দরকার। সন্ধ্যায় বাংলো মিটিংয়ে আরো দেখবে, কাজ আর দৃষ্টি দুটোই কাজে লাগবে। সন্ধ্যায় বাংলো ফাইল রেডি রাখতে হবে। ম্যামের চোখ আর সেই চোখের ছাপ আজও দিব্যি টানছে। তাই বাংলোতে ঈশান গাড়ির দরজা খুলে নামতেই বুক ধকধক, হাতে ফাইলের বান্ডিল, মাথায় অজস্র চিন্তা। আজ যদি একটা ভুল করি তো রাগী ম্যাম আমাকে আর ফিরেও তাকাবে না। আর যদি যদি আজও না না, চিন্তা করিস না, শুধু কাজ কর ঈশান। বাংলোর বড় গেট খুলতেই নরম আলো ঝলমল করতে লাগলো। পুরো বাড়িটা কোনো সিনেমার সেটের মতো। ঈশান হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকতেই থমকে গেল। সামনে সিঁড়ি বেয়ে নামছে আরিশা। আজ তিনি লাল সোনালি পাড়ের সিল্ক শাড়ি পরে চুলটা আলতো করে গুছিয়ে ছেড়ে দিয়েছেন। চোখে চিকচিকে কাজল, ঠোঁটে হালকা রং। এক মুহূর্তে পুরো বাংলো যেন তার আলোয় ঢেকে গেছে। ঈশানের নিঃশ্বাস আটকে গেল। হাতে ধরা ফাইল প্রায় পড়ে যাচ্ছিল। সে কোনো রকম সামলে নিল। ইয়া আল্লাহ, এত সুন্দর লাগছে কেন আজ? মনে হচ্ছে হাই, মন চাচ্ছে ম্যামকে কাছে টেনে নেই, কিন্তু ম্যাম যদি জেনে ফেলে আমাকে তো জায়গা থেকে ফায়ার করে দিবে। ওহ ঈশান, তোকে আজকের রাত বাঁচতে হলে চোখ নিচে রাখতেই হবে। ঈশান, ফাইল এনেছো? জি জি ম্যাম, হ্যাঁ মানে এনেছি, সব রেডি। আমি মানে আরিশা চোখ কুচলে দেখলেন এই যে কথায় কথায় তোতলানো, নাকি আবার কালকের ঘটনার কথা মনে পড়ছে। আজ কিন্তু ভুল করা চলবে না, বিদেশে ক্লায়েন্ট এসে গেছে, চলো। ঈশান, চোখ তুলে তাকাস না, একবার তাকালেই গুলতি খেয়ে পড়ে যাবি। রুমটা নরম আলোতে সাজানো। টেবিলের উপর ফাইল, ল্যাপটপ, পানির গ্লাস। দুজন বিদেশি ক্লায়েন্ট ভেতরে এসে বসতেই আরিশা পুরো বস মোডে চলে গেলেন। ওয়েলকাম স্যার, হেয়ার আর দ্য আপডেটেড প্রজেক্টেড ফাইলস। মাই জুনিয়র অ্যাসোসিয়েট মিস্টার ঈশান উইল ব্রিফ ইউ ফার্স্ট। থ্যাঙ্কস ম্যাম। সো হিয়ার ইজ দ্য মেইন প্রপোজাল। সে প্রেজেন্টেশন শুরু করতে নিজের ভয় আস্তে আস্তে কমে গেল। কাজের বিষয়ে ঈশান দারুণ পারদর্শী। ক্লায়েন্ট মুখের ভাবে সেটাও বোঝে গেল। আরিশা হাত গুটিয়ে দাঁড়িয়ে দেখছিলেন। এত নিরীহ, এত বাচ্চার মতো চেহারা, এর মধ্যে কোথায় যেন একটা তীক্ষ্ণ গভীর কিছু লুকানো। আমি কেন এত মনোযোগ দিয়ে ওকে দেখছি? না আরিশা, কাজের সময় কাজ। মনে হচ্ছে বেঁচে গেলাম ম্যাম। ভালো হয়েছে, তবে আরো ইমপ্রুভ করতে হবে। তোমার কাজ মোটামুটি হয়েছে। মোটামুটি? সেটা তো অনেক। আপনার মুখে মোটামুটি মানেই বড় কমপ্লিমেন্ট। চলুন, কিছু ডকুমেন্ট সাইন করতে হবে, তারপর আপনি বাড়ি যেতে পারবেন। ঈশান, হাত পা বেঁধে রাখ, লাফালাফি করবি না। এত সুন্দর লাগছে যে আজ যদি মন হারাই তবে সত্যি ফায়ার হয়ে যাবি। ফাইল সাইন করার সময় দুজনেই কাছাকাছি দাঁড়ালো। হাওয়ায় যেন ভারী নীরবতা ভরা অদ্ভুত উত্তেজনা। ঈশান কলম এগিয়ে দিতে গিয়ে হাত ছুঁয়ে ফেল। দুজনেই সরে গেল তড়াক করে। এক মুহূর্ত চোখে চোখ পড়ে গেল। আরিশার বুক ধকধক করে উঠল। সেই ঠোঁটের স্পর্শ হঠাৎ মনে পড়তে সে ভীষণ অস্থির। কেন হচ্ছে এমন? আমি কেন ওকে এইভাবে দেখতে বাধ্য হচ্ছি? আহ, আজকে আরেকবার যদি কিস হয়ে যায় তাহলে আমি সত্যিই মারা যাব। বাংলো নরম আলো রুম জুড়ে ঝলমল করছে। ঈশান ফাইলগুলো বসে হালকা শ্বাস ফেলতে গিয়ে হঠাৎ অনুভব করলো গলা শুকিয়ে গেছে। সে চট করে টেবিলের উপরের দিকে তাকালো। পানি হাত বাড়িয়ে খেয়ে নিল ঢক ঢক করে। শুধু এক চুমুকে পুরো পানি শেষ। আরিশা চোখ বড় করে তাকিয়ে রইল। কি করলে তুমি? এইটা তো ডিঙ্ক। আমি বলার আগেই ঈশানের চোখে এক অদ্ভুত নেশা, আগ্রহ আর টান মিলিয়ে যেন চলছে। দৃষ্টি এত তীব্র, এত গভীর যে আরিশার শ্বাস থমকে গেল। ঈশান, তোমার চোখের এই নেশা, সরো, কিছু খারাপ হবে। কিন্তু ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো। আরিশা পিছিয়ে যেতে চাইল, কিন্তু ঈশান এক হাতে তার হাত টেনে কাছে টেনে নিয়ে এলো। না ম্যাম, আমি তোমাকে খুব সুন্দর লাগছে। আমার আজ শুধু তোমাকে আদর করতে মন চাচ্ছে। ঈশান, তোমার নেশা হয়ে গেছে, সামলে নাও, সরো। না সোনা, আমি আজকে শুধু তোমাকে অনেক আদর করব। শুধু দেখবে
কতটা তোমার জন্য মন চায়। আরিশা কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল। হঠাৎ মনে হলো ভয় আর লজ্জার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। কেন? শরীরটা আমার চুপ করছে না কেন? এত টানছে এই মুহূর্তে। ঈশান, কি করছো তুমি? ঈশানের হাত তার কাঁধে পড়ল, ধীরে ধীরে ধরা শক্ত হলো। আরিশা কিছুতেই সরতে পারল না, শুধু চোখের কোণে নরম আলো দেখছে আর শ্বাস যেন থেমে আছে। আজকের রাত, আজকের মুহূর্ত আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। এত সুন্দর লাগছে যে এক মুহূর্ত হারাতে চাই না। বাংলোর ঘরটা নীরব, শুধু বাতাসের হালকা শব্দ। ঈশানের চোখে আগুন, শরীর কেঁপে উঠছে। আয়েশার প্রতি অদ্ভুত টান। হঠাৎ ঈশান আর মানতে পারল না, ধীরে ধীরে আয়েশার দিকে এগিয়ে গেল। আজ আর এক মুহূর্ত ধরে রাখতে পারবো না। তোমাকে অনুভব করতে চাই শুধু এখন। ঈশান প্লিজ, তুমি ভুল করছো। নেশার ঘোরে এটা অন্যায়। কিন্তু ঈশান কিছু শুনল না। হঠাৎই তার ঠোঁট আয়েশার ঠোঁটের সঙ্গে মিলিত হলো। আয়েশা এক মুহূর্ত স্থবির, শরীর কেঁপে উঠল। না সোনা, আজ শুধু তোমাকে আদর করতে চাই। তারপর সে ধীরে ধীরে আয়েশাকে কোলে তুলে বিছানার উপর শুইয়ে দিল। আয়েশার হাত দিয়ে তাকে ঠেকাতে চাইল, কিন্তু ধীরে ধীরে ঈশানের হাতও কমল ছোঁয়া তার পুরো শরীর ছড়িয়ে পড়েছে। ঈশান আবার তার ঠোঁট দিয়ে কিস শুরু করলো। ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে কিস করতে আয়েশার বুকের ধকধকন বেড়ে গেল। ঈশান প্লিজ, তুমি শোনো না, এটা ঠিক না, এটা অন্যায়। ঈশান তার ভেতরে নেশাকে থামাতে পারল না, শুধু আরিশাকে আদর করতে লাগলো। তার হাত, ঠোঁট, নরম স্পর্শ সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করছে। না, আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। আজকে শুধু তুমি আমার কাছে থাকবে। সকালের আলো ধীরে ধীরে বাংলোর ঘরে ঢুকেছে। ঈশান চোখ খুলতেই প্রথম দেখলো আয়েশা তার পাশে বসে রাগে ভরা চোখে তাকিয়ে আছে। ঈশানের গলা শুকিয়ে গেল, চোখ গেল তার নিচের দিকে। পোশাক নেই। ঈশান, আজ তুই সত্যিই শেষ। কি করছিস তুই? ছি, এত বড় কাণ্ড। ম্যামের সাথে তোকে জিন্দা কবর দিবে। ফ্রেশ হয়ে নাও, কাজে অফিসে যাব। কাজী অফিসে কেন? আরিশা ধীরে ধীরে মাথা কাত করে তাকালো। কণ্ঠটা হালকা কেঁপে উঠছে, চোখে তীব্র রাগ আর লজ্জা মিশিয়ে এক অদ্ভুত ভঙ্গি। তো কি ভাবছো? এত বড় কাজ করলে এখন আমার কি হবে? কে বিয়ে করবে? সব দায় তোমাকেই নিতে হবে। ঈশান হঠাৎ মনে মনে আকাশ থেকে পড়ে গেল। মাথার ভিতর ঘুরছে এক ধরনের ভয়, লজ্জা আর দুশ্চিন্তা। এবার তো শেষ। আমি কি করেছি? এত বড় দায়িত্ব আমি কি সামলাতে পারবো? চলো ফ্রেশ হয়ে আসো। জি ম্যাম। সকালের আলো ধীরে ধীরে বাংলোর ঘরে ছড়িয়ে পড়ছে। দুজনে ফ্রেশ হয়ে বের হচ্ছে। ঈশান মাথা ঝুঁকে বলল, ম্যাম, আমি গরিব। আপনি আমাকে বিয়ে করলে আমাদের বাড়িতে তো থাকা সম্ভব হবে না। আয়শা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, ঠোঁটের কোণে অদ্ভুত হালকা হাসি, চোখের আগুনে ছোট ছোট চিহ্ন। তাহলে রাতে আমার কাছে এসেছো কেন? এমন ভাবে কাছে শুধু স্বামী স্ত্রী আসে, জানো না? কি থেকে কি হয়ে গেল আমি জানি না। তুমি তো মনে হয় পানি মনে করে ড্রিঙ্ক খাইছো, আর তারপর আমার সাথে উল্টাপাল্টা কাজ করতে থাকলে। তোমাকে তো পুলিশেও দেওয়া উচিত ছিল, তা না করে আমি বিয়ে করছি। এটা তো তোমার কপাল। ঈশান কপাল চাপড়ে নিল। ভেতরে ভীত আর লজ্জা মিলেমিশে এক অদ্ভুত টান তৈরি হলো। মনে মনে বলল, আজ আমার জীবন পুরোপুরি পাল্টে গেছে। ম্যামকে হারাতে পারবো না, কিন্তু এই দায়িত্ব, এই সম্পর্ক আমি কিভাবে সামলাবো? সকালের আলো ঝলমল করছে। বাংলোর গাড়ির সিটে ঈশান আর আরিশা বসে আছে। আজ তাদের বিয়ে হয়েছে। ঈশান, তোমাদের বাড়িতে নিয়ে চলো, সেখানেই থাকবো। জি ম্যাম, ঠিক আছে। গাড়ি বাড়ির গেটের সামনে দাঁড়ালো। ঈশান দরজা খুলে আরিশাকে নামাতে যেতেই, এটাকে মা, আমার বস, আমি ওনাকে বিয়ে করছি। কি এত বড় লোক বিয়ে করেছিস? আমাদের বাড়িতে আমরা কিভাবে থাকবে? চিন্তা করবেন না, আমি থাকতে পারবো। আপনাদের নিয়ম, আপনারা যা বলবেন আমি মানব। শুধু আপনাদের সঙ্গে এই পরিবারে আমার জায়গা হবে। ঈশানের মা কিছুক্ষণ চুপ করে রইল, চোখে ভিন্ন ধরনের বিস্ময় আর হালকা ভয়। ঈশান কপাল চাপড়ে নিল, ভেতরে লজ্জা আর উত্তেজনার মিশ্রণ। আজ থেকে সব কিছু বদলে যাচ্ছে। ম্যাম আমাদের সংসারে জায়গা করবে, কিন্তু মা যে কি রিয়াকশন দেবে, হায় আল্লাহ।
ঈশানের মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বিস্ময়ী বড় মুখা। এদিকে আরিশা মাথা উঁচু করে দাঁড়িয়ে ঠান্ডা গলায় কিন্তু দৃঢ় স্বরে যেন নিজেকে প্রমাণ করার অদ্ভুত শক্তি নিয়ে। তুমি যদি পারো আমাদের এখানে সংসার করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তো বড়লোক বাবার মেয়ে, থাকতে পারবে কি এই ঘরে? পারবো মা, এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। আমি মানিয়ে নিতে পারবো, আপনি চিন্তা করবেন না। ঈশান থ হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে জীবনে এত বড় ধাক্কা সে কখনো খায়নি। তার মাথার উপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। মা এবার একটু হাসার চেষ্টা করলেন। ঠিক আছে তাহলে, যেহেতু তোমরা বিয়ে করেছো, বৌমা তুমি ঘরে যাও। ঈশান, নিয়ে যা তোর বউকে। জি, এখনই। আর কবে? বৌমা এসে দাঁড়িয়ে আছে আর তুই হাঁ করে আসিস, নিয়ে যা ভেতরে। ম্যাম, মানে আরিশা, চলেন যাই। ওরা ঘরের দিকে হাঁটতে লাগলো। ছোট্ট সাদামাটা ঘর, খাটে ফিটফাট চাদর, পাশে ছোট্ট একটা টেবিল। আরিশা ভেতরে ঢুকতে চারিদিকে তাকালো, যেন অন্য এক পৃথিবী। ঈশান মাথা চুলকাতে চুলকাতে বলল, এই ঘরটাই মানে আমার। এখন আপনারও? ঘর ছোট, হ্যাঁ, কিন্তু ঘর নিয়ে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকলে তো আমি বিয়ে করতাম না, তাই না? বাপরে, এ আর কি কপাল! বসকে বিয়ে করলাম আর উনি এসে আমার ঘরেই থাকবেন। আমি বাঁচি কিভাবে? আরিশা খাটে বসে মাথার আঁচল ঠিক করলো, একদম সিরিয়াস গলেই বলল, ঈশান, আমাকে নিয়ে লজ্জা পাওয়ার দরকার নেই। যা হয়েছে হয়েছে, এখন আমরা স্বামী স্ত্রী। আর হ্যাঁ, মাকে সম্মান করবে। আমি এখানে ভালোভাবে থাকতে পারবো। আপনি এত সহজে মানে মানিয়ে নিতে পারবেন? কেন ভাবছো আমি পারবো না? তুমি তো পারলে রাতে আমার সাথে খুব ভালো মানিয়ে নিতে। ম্যাম প্লিজ এগুলো মনে করাইয়েন না। আমি তো পানি মনে করে ড্রিঙ্ক খাইছিলাম। আর এই পানি খেয়ে এত সাহস? তোমাকে পুলিশে দিতে পারতাম জানো, তা না করে আমি বিয়ে করলাম। এতটুকুই তোমার কপাল। হয়েছে, যা হওয়ার হয়ে গেছে। এখন যেভাবে বলেন আমি তেমনই করব। ভালো, এবার যাও, বাইরে থেকে আমার লাগে জানো। হায় আল্লাহ, রাগী ম্যাম, এখন আমার রাগী বউ। এখন আমি সত্যিই শেষ। ঈশান বের হওয়ার পর দরজা বন্ধ হতে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে হাওয়ার হালকা শব্দ, আর ভেতরে আরিশার অদ্ভুত অস্বস্তি। আরিশা খাটের ধারে বসে চুপচাপ তাকিয়ে রইল জানালার দিকে। তার চোখে যেন ঝড়, রাগ, বিস্ময় আর অদ্ভুত এক অপরাধবোধ। আরিশা মনে মনে বলে, এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি তো এইভাবে কাউকে চাইনি। গত রাত সব উল্টো করে দিল। ঈশান যদি এভাবে কাছে না আসতো সবই অন্যরকম হতো, কিন্তু সব চাল বদলে গেল। মুহূর্তের মধ্যে কত ভাবনা এসে তাকে ঘিরে ধরল। একসময় সে অফিসের কঠিন বস ছিল, আর ঈশান ছিল তার জুনিয়র। আজ সে তার বউ হয়ে একটা ছোট্ট ঘরে বসে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ। ঈশানের কাঁপা গলা। ম্যাম মানে আরিশা, আপনার লাগেজটা আনছি। আরিশা মুখ তুলে তাকাতেই দেখল ঈশান এক হাতে বিশাল লাগেজ টেনে আনছে, মুখে ভ্যাবাচেকা চেহারা। হাঁপাতে থাকা তার দিকে তাকিয়ে আরিশার চোখে একটুখানি মায়ের ছায়া চলে এলো, কিন্তু সেটা তৎক্ষণাৎ লুকিয়ে ফেলল। ঈশান লাগেজটা খাটের পাশে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছু বলবে, কিন্তু ভয় পেয়ে জড়সড় হয়ে আছে। আরিশা শান্ত স্বরে বলল, ঠিক আছে, তুমি যেতে পারো, আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বাইরে যাই। দরজাটাও লাগাইয়া দিব। দরজা লাগাবে না, আমি কিছু বলার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকবে। জি ঠিক আছে। বাপরে, এ কি বউরে আল্লাহ! ঈশান বাইরে গেলেই আরিশা গভীর শ্বাস পেল। ধীরে ধীরে লাগেজ খুলে সুন্দর একটি কামিজ বের করলো। রাগী হলো, সে গুছিয়ে থাকতে ভালোবাসে, নিজের মতো পরিচ্ছন্ন নিখুঁতভাবে। দ্রুত চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। তার চোখে এখনো অস্থিরতা। আমি কেন তাকে কিছু বললাম না, কেন পুলিশে দিলাম না, কেন বিয়ে করতে রাজি হলাম? কারণ ও আমাকে স্পর্শ করেছে, এতটা কাছে এসেছে। এইভাবে কাছে শুধু স্বামী আসে, তাই আমি আর ফেরার পথ রাখিনি। তার বুকের ভেতর ধুকপুকানির শব্দ যেন কানে বাজছে। সে আয়নার সামনে চুল ঠিক করে নিল, মুখে স্বাভাবিকতা আনার চেষ্টা করলো। চোখের তলায় ক্লান্ত সাপ ফুটে আছে। বাইরে দাঁড়িয়ে থাকা ঈশান আবার দম নেওয়ার শব্দ করলো, মনে মনে বলল, ম্যাম চেঞ্জ করছে, আমি বাইরে। বাপরে, আর একটু পরে আমাকে মেরে ফেলতেই পারে। ঠিক তখনই দরজা খুলে গেল। আয়শা বের হলো মাথা উঁচু করে, কিন্তু ভেতরে সে কাঁপছে।
কেউ বুঝতে পারছে না। ঈশান তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো। আরিশা ঠান্ডা গলায় বলল, চলো রান্নাঘরে যাব, তোমার মাকে সাহায্য করি। আমি এই ঘরের দায়িত্ব নিতে এসেছি, শুধু বউ হয়ে নয়, পরিবারের একজন হয়ে। ম্যাম, মানে আপনি রান্নাঘরে? হ্যাঁ, বউ হয়ে এসেছি, শোপিস হয়ে না। হায় আল্লাহ, রাগী বস এখন রাগী বউ হয়ে আমার ঘাড় মটকাবে। ঈশানের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সবজি কাটছিলেন। তখনই পেছন থেকে পায়ের শব্দ পেলেন। ঘুরে দেখলেন আরিশা সে দাঁড়িয়ে আছে, পরিপাটি সাজে, মুখে অদ্ভুত দৃঢ়তা। মা অবাক হয়ে বললেন, মা, তুমি এখানে কেন? ঘরে যাও, বিশ্রাম নাও, এখানে আসার দরকার নাই। আমি ঘরে বসে থাকতে আসিনি, বউ হয়ে এসেছি, রান্নাঘর আমার জায়গা। আপনি আসুন আম্মা, রান্না আমি করব। তুমি 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 রান্না করবে? এত বড় লোকের মেয়ে, কোলে কোলে মানুষ, কিভাবে করবে মা? সব পারি। যে মেয়ে অফিস সামলায় সে চুলা বাসনও সামলাতে পারে। আপনি বসে দেখুন, ভুল হলে শিখিয়ে দেবেন। মা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। ঈশান তার ছোট বোন ইসরাত দূর থেকে দেখছিল। ইসরাত চোখ গোল করে বলল, ভাইয়া, তোমার ম্যাম রান্নাঘরে ভাবতেই পাচ্ছি না। দেখো, এখন যদি চুলা ফাটাই দোষ আবার আমার উপরই পড়বে। ম্যাম রাগে কয়টা হাড় ভাঙবে কিছুই বলা যায় না। রান্নাঘরের ভিতর আরিশা হাত ধুয়ে ওড়নাটা বেঁধে নিল, পুরোপুরি বইয়ের মতো। মা দাঁড়িয়ে দেখছেন, চোখে বিস্ময়ের ছাপ। আরিশা সবজি নিল, কাটা শুরু করলো। আরো ধীরে ধীরে কাটো মা, হাত কেটে যাবে। কাটবে না আম্মা, আমি পারবো। তার কাটার শব্দ ঠকঠক করে রান্নাঘর ভরিয়ে গেল। মামা, মা, ঈশান, ইসরাত তিনজনই বাকরুদ্ধ হয়ে দেখছে। চুলায় হাঁড়ি চাপাতে গিয়েও থামল না তার দৃঢ়তা। মশলা দিল, ভাজে দিল, ভাত দিল, যেন সে বহুদিন এ বাড়ির বউ। মা বিস্ময়ে বলেন, মা, তুমি তো দারুণ রান্না করো, ভাবতেও পারিনি তুমি এত কিছু জানো। সব বউই পারে আম্মা, চাই শুধু মন। আপনি চিন্তা করবেন না, আমি সংসার চালাতে জানি। ভাবি তো মনে হয় হিরোইন, একদিকে অফিসের বস, আবার এত সুন্দর রান্নাও জানে। হিরোইন না, সর্বনাশ। রাগ করলে মনে হয় থরের হাতুড়িও ফেলতে পারবে। চুপ কর শয়তান, তোমার বউ রান্না করেছে আর তুমি খ্যাক খ্যাক করছো। ঈশান মুখ চুপটি করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু চোখ সরাতে পারছিল না আরিশার দিকে। চুলার আলোতে দাঁড়িয়ে থাকা আরিশার অদ্ভুত সুন্দর লাগছিল। রাগী, আত্মবিশ্বাসী, পরিপাটি, এমন এক নারী যে অফিসেও সামলায়, সংসারও। কিছুক্ষণ পর ভাত, ডাল, সবজি আর মুরগির ঝোলের গন্ধে পুরো বাড়ি ভরে গেল। মা, তোমার হাতের রান্না যেন স্বর্গের মতো। আমি পরিবারের দায়িত্ব নিতে এসেছি আম্মা, আপনার সন্তানের বউ হয়ে। এই মেয়ে রাগী, কঠিন, ভয়ঙ্কর, তবুও অদ্ভুত সুন্দর। আর আমার বউ? রাত প্রায় 10:30। ঈশানের ছোট্ট ঘরটা আজ অদ্ভুতভাবে অচেনা লাগছে। বিছানায় দুটো বালিশ, একটা কম্বল। আরিশা বসে আছে, মাথা নিচু করে, চুল খুলছে ধীরে ধীরে। অন্যদিকে ঈশান চুপচাপ ঘরের এক কোণে বসে আছে, সাহস হচ্ছে না, শ্বাস নিতেও যেন ভয়। আরিশা আয়নায় নিজের খোলা চুলে হাত চালাতে চালাতে হঠাৎ বলল, কি ব্যাপার ঈশান, এত দূরে বসে আছো কেন? না মানে কিছু না ম্যাম, মানে আরিশা, আমি ভাবছিলাম আপনি রাগ করতে পারেন। রাগ? কাল বিয়ের আগে বাসর করে ফেললে রাগ করিনি, আর আজ আবার কেন রাগ করব? আমি তো নেশার ঘোরে ভুল করে ফেলেছি। মনে হয় আপনি আমাকে। কাল এত বড় অন্যায় করলে কিছু বললাম না, এখন আর কি বলবো? তার গলায় রাগ নেই, বরং অদ্ভুত কোমলতা। ঈশান মুখ তুলে তাকালো। প্রথমবার মনে হলো আরিশা রাগী বস না, স্ত্রী। প্রথম রাতে নিজের স্বামীর দিকে চেয়ে আছে। ঈশান আস্তে করে উঠে দাঁড়ালো, পা কাঁপছে, মনে হচ্ছে আজও ভুল করবে। আরিশা মশারি নামাতে নামাতে বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? এত দূরত্ব রাখলে সংসার হবে কি করে? এই কথাটা যেন সরাসরি বুকে এসে লাগলো ঈশানের। সে ধীরে ধীরে কাছে গিয়ে বিছানার ধারে বসলো। আরিশা চুপচাপ তাকিয়ে আছে, চোখে রাগ নেই, কেবল অকারণ একটা টান। ঈশানও এক মুহূর্ত দ্বিধায় থেকে সাহস করে হাত বাড়ালো। আরিশা চুল কানে ছুঁয়ে সরিয়ে দিল। চুলের ঘ্রাণে তার মাথা ঘুরে গেল, কিন্তু এবার নেশে না, শুদ্ধ অনুভূতি। আরিশা ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? হ্যাঁ, আপনি যদি রাগ করেন। রাগ তো অনেক করলাম, আজ আর করবো না। এই অনুভূতি পেয়ে ঈশান ধীরে ধীরে ঝুঁকে গেল, গলা বড় বড়, মুখ নামিয়ে হালকা কাঁপা কাঁপা ঠোঁট রাখলো। আরিশার নিঃশ্বাস আটকে গেল, শরীর কেঁপে উঠল, তবুও সরল না। ঈশান ধীরে বলল, আপনি যদি চান আমি আর কাছে আসবো না।
কাছেই থাকো। আজ আমরা স্বামী স্ত্রী, তুমি আর পালিয়ে যেতে পারবে না। এই কথা শুনে ঈশান পুরোপুরি হার মানল। সে আরিশাকে নিজের বাহুডরে টেনে নিল, মাথা গলায় ডুবিয়ে ধীরে ধীরে অনেক ধীরে অপরাধের বদলে ভালোবাসে ভরা কিস করলো। আরিশা প্রথমে কেঁপে উঠল, তারপর নিঃশব্দে চোখ বন্ধ করে মেনে নিল। হ্যাঁ, এই মানুষটাই এখন তার স্বামী। ঘরের বাতি নিভে গেল, রাত গাঢ় হলো, কিন্তু দুজনে দূরত্ব ধীরে ধীরে মিলিয়ে গেল। ভোরের আলো হালকা করে জানালা বেয়ে ঘরে ঢুকছে। ঈশানের ঘুম ভাঙলো হঠাৎ, কিন্তু চোখ খুলতে সে থমকে গেল। আরিশা তার পুরো বুকে মুখ লুকিয়ে দু হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এমন করে এই রাগী করা ঝড়ের মতো মেয়ে এভাবে কারো বুকে লেপটে ঘুমায়? ঈশান লজ্জা আর ভয় মেশানো গলায় বলল, আরিশা, ওঠেন, সকাল হয়ে গেছে। অফিসে যাবেন না? না, শরীর ব্যথা করছে, আজ অফিস যাব না। তারপর আরো কাছে এসে ঈশানের বুকের ভেতরে মাথা চাপা দিল। ঈশান তো পুরো শরীর জমে কাঠ, সে তো বসকে এভাবে দেখতে পারে না। ঈশান কাপা গলায় বলল, তাহলে আমি যাই। অফিসে গেলে তো। না, তুমি কোথাও যাবে না, আজ বাড়িতে সময় দাও। তাহলে অফিস কে দেখবে? ম্যানেজার আছে, তাকেই বলে দিব, সে দেখবে। তারপর আবার হঠাৎ দুহাত দিয়ে ঈশানকে আগের চেয়েও শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান তো আর থাকতে পারল না, মুখ লাল, কান লাল, ধীরে বলল, এভাবে ধরলে আমার মাথায় অন্য রকম ফিলিংস আসে, নিজেকে আটকাতে পারি না। আয়শা চোখ খুলো এবার, তাকিয়ে রইল গভীরভাবে, যেন বুঝেছে, তবুও ছাড়ল না। ঈশান আর এক মুহূর্ত সহ্য করতে পারল না, ধীরে ধীরে তার মুখ আরিয়ার মুখের কাছে নিয়ে গেল। সকালের সূর্যের আলোয় দুজনের শ্বাস এক হলো। আয়শা হালকা করে ফিসফিস করলো, তোমার যা ইচ্ছা তাই করো, ভয় পেও না ঈশান। এই আশ্বাস পেয়ে ঈশান আর কোনো বাধা রাখলো না। সে নিচে নেমে আরিশাকে আলতো করে ঠোঁটে কিস করলো, ধীরে শান্তভাবে, অসম্ভব কোমলতায়। আরিশার গায়ে হালকা শিহরণ বয়ে গেল। তারপর ঈশান গলায় মুখ ডুবিয়ে অবিরাম আদর করতে লাগলো। সেদিনে অপরাধ বোধ নেই, আজ ভালোবাসার টান ভরে সেই মায়াময় আদর মাখার সময় কেটে গেল। আয়শা ধীরে ধীরে বিছানা থেকে উঠল। ঈশান তখনও আধা ঘুমে, যেন বিশ্বাসই করতে পারছে না তার রাগী বস এখন তার স্ত্রী। আয়শা ঘর থেকে বের হয়ে গোসল করলো, পানি পড়ে তার গায়ের উপর, চোখ বন্ধ করে বারবার মাথায় ভাসে ঈশানের সেই সকালে নিবিড় স্পর্শ। হৃদয়টা কেমন যেন হালকা হয়ে ওঠে। গোসল শেষে শাড়ি পরে চুল ভিজে ভিজে খোলা রেখে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের দরজায় দাঁড়াতেই দেখলো ঈশানের মা চুলায় ভাত নামাচ্ছেন আর বোন ডাল নেড়ে দিচ্ছে। আরিশা দ্রুত এগিয়ে গেল, কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। মা, আপনি রান্না করেছেন কেন? আমি করতাম না, আপনি ডাকলেই চলে আসতাম। মা, তোমার তো এত সকালে ওঠার অভ্যাস নাই। আমি সকালে করলাম, তুমি চাইলে রাতে করে রেখো, কিন্তু ভোরের রান্না আমার হাতেই হবে। আরিশার বুকটা কেমন নরম হয়ে গেল। বড়লোকের মেয়ে হওয়ায় পরে কেউ তাকে এত সোজা, এত আন্তরিকভাবে গ্রহণ করেছে, এটাই তার কাছে নতুন অনুভূতি। না মা, আপনি বসুন, আগামীকাল থেকে আমি করব, আপনাকে একদম কষ্ট করতে হবে না। ঈশানের মা হাসলেন, যেন বুঝতে পারছেন এই মেয়েটার ভেতর রাগ আছে, কঠোরতা আছে, কিন্তু মনটাও খুব নরম। ভাবি, আপনি এত সুন্দর হেসে কথা বলেন। অফিসে তো ভাইয়া বলে খুব রাগী। অফিসার বাড়ি এক না, এখানে আমি বউ, ওখানে বস। তারা সবাই হাসলো। এরপর চারজন মিলে টেবিলে বসলো সাধারণ খাবার নিয়ে, ডাল ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, যেটা আরশার মতো মেয়ের কাছে অস্বাভাবিক লাগার কথা, কিন্তু আজ তা লাগলো না। মা ভাত বাড়িয়ে দিলেন আরশার প্লেটে। মা, খাও, তোমাদের সামনে অনেক পথ। শরীর ঠিক না থাকলে জীবনের ঝামেলা সামলানো যায় না। আরশা মাথা নিচু করে খেতে লাগলো। মায়ের এই স্নেহ, এই সাধারণতার মধ্যে যেন শান্তি আছে। ঈশান পাশে বসে লুকিয়ে লুকিয়ে তাকাই, ভাবছে, এই মেয়েটা যে অফিসে ঝড় তুলতে পারে, আজ আমার বাড়িতে এমন শান্ত হয়ে বসে আছে। এটা কি ভাগ্য না সমস্যার শুরু? মা, প্লেটগুলো দিন, আমি ধুয়ে দিচ্ছি। না মা, তোমার দরকার নাই, তুমি উপরে গিয়ে বিশ্রাম করো। আছে দরকার, এখন থেকে আমিই করব, এটা আমার ঘর, আমার দায়িত্ব। ঈশান অবাক, মা অবাক, বোন বিস্ময়ে তাকিয়ে। আরিশা ধীরে ধীরে প্লেট ধোয়ার কাজে লাগলো। শাড়ির আঁচল ভিজে যাচ্ছে, তবুও তার চোখে শান্তির ছাপ। হয়তো রাতের সব ঘটনা, হয়তো নতুন সম্পর্ক, কিন্তু আজ আরিশার মন অন্যরকম।
রাত গভীর, বাড়ির উঠোনে হালকা বাতাস বয়ে যাচ্ছে, ঘরের বাইরে অন্ধকার, ভেতরে শুধু নরম আলো। আরিশা ফোন কানে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, তার গলার স্বর শান্ত, কিন্তু কথাগুলো কেমন যেন রহস্যময়, গভীর। যখন কাউকে রেগে শাস্তি দেওয়া যায় না, তখন তাকে ভালোবাসা দেখিয়ে হাত ছেড়ে দিতে হয়। তাহলে সে যে কষ্ট পাবে, সেই কষ্টই তার সমস্ত অপরাধের শাস্তি হবে। তার মুখের ভঙ্গিতে রাগ নেই, বরং অদ্ভুত শান্তি, যেন নিজের ভেতরে একটা যুদ্ধ হারিয়ে এসেছে, আবার জিতেও যাচ্ছে। ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে ঈশান ধীর পায়ে এগিয়ে আসে। শার্টের বোতাম দুইটা খোলা, চুল এলোমেলো, তার চোখে রয়েছে কৌতূহল আর হালকা ভয়। সে কি কিছু ভুল শুনে ফেলো? ঈশান থেমে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে আয়েশাকে দেখে। আয়েশা হঠাৎই টের পেয়ে ফোন কেটে ফেলে। আপনি কাদের কথা বলছিলেন? আয়েশা তাকায় না, হাতের ফোন ধরে বারান্দা থেকে ঘরের দিকে হাঁটে। তার পায়ের শব্দটা যেন পরিবেশের চাপ বাড়িয়ে দিচ্ছে। ঈশান পেছন পেছন আসে। কিছু কি হয়েছে? আপনার কণ্ঠ শুনে মনে হলো কেউ আপনাকে কষ্ট দিয়েছে। আয়েশা হালকা হাসি দিল, সেই হাসি নিখুঁত ভদ্রতা, কিন্তু ভেতরে লুকানো হাজারটা না বলা কথার ঢেউ। কিছুই হয়নি, এত ভাবছো কেন? আপনি যেভাবে বলছিলেন, কাউকে রেগে শাস্তি দেওয়া না গেলে ভালোবাসা দেখিয়ে হাত ছেড়ে দিতে হয়, এই কথাটা কার জন্য? সব কথা সবার জন্য নয় ঈশান। ঈশান থমকে যায়, মনে হাজারো প্রশ্ন, কিন্তু কিছু বলতে পারে না। আয়েশা ঘরের দিকে এগিয়ে যায়, দরজার সামনে এসে থামে। আসো, অনেক রাত হয়ে গেছে। ঈশান তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আয়েশা কাকে ছেড়ে দিতে চায়, আর কেন তার কণ্ঠে এই ব্যথা? সে এগিয়ে গিয়ে আবার জিজ্ঞেস করতে চায়, কিন্তু আয়েশা ইতিমধ্যে ঘরে ঢুকে গেছে। ঈশান দরজার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়। আজ প্রথমবার সে পরিষ্কারভাবে অনুভব করলো আয়েশা শুধু রাগী না, তার ভেতরে লুকানো এক গভীর রহস্য আছে। আর আজ সেই রহস্যের দরজা একটু হলেও খুলে গেছে, কিন্তু ঠিক কার দিকে? রাত অনেকটা এগিয়ে গেছে, ঘরের ভেতরের আলোটা নরম হালকা হলুদ, যেন ইচ্ছে করে রোমান্টিক পরিবেশ তৈরি করছে। বাড়ির নিস্তব্ধতা, ভেতরে শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। ঈশান আগে থেকে শুয়েছিল, কিন্তু চোখ দুটো বন্ধ হলো, ঘুম আসছিল না। আয়েশা এলোমেলো চুলে ধীরে ধীরে বিছানায় শুয়ে মাত্রই পাশে জায়গা নিল। আয়েশার শরীরের উষ্ণতা ছুঁতেই ঈশানের বুকের ভিতর কেমন অদ্ভুত নরম একটা ধাক্কা লাগে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়েশাকে জড়িয়ে ধরে, তারপর হঠাৎই আয়েশার গলায় মুখ ডুবিয়ে দিল। বুকের কাছে তার শ্বাস নরম হয়ে ছুঁয়ে গেল। আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন? কথাটা বলা শেষ হতে তার হাত একটু কাঁপলো, যেন ভয়। যদি আয়েশা না বলে। আয়েশা কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তার মুখে কোনো রাগ নেই, কোনো চাপ নেই, শুধু শান্ত, অবাক করা আত্মবিশ্বাস। সেই ঈশানের মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেয়। তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব, অবশ্যই বাসবো। ঈশানের চোখ চকচক করে ওঠে, তার মুখে হাসি, যেন ছোট্ট বাচ্চা নিজের কাঙ্ক্ষিত খেলনাটা পেয়ে গেছে। সে আয়েশার ঠোঁটে ধীরে দীর্ঘ একটা চুমু খায়, চুমুর মাঝে আবার বলে, সোনা বউ আমার, তোমাকেও অনেক ভালোবাসবো আমি। সে আবারও চুমু দেয়। আয়েশার গাল, কপাল, ঠোঁট সব জায়গায় যেন তার সুখ ছড়িয়ে পড়ে। আয়েশা তাকে কিছুতেই আটকায় না, শুধু চোখ বন্ধ করে থাকে, মুখে হালকা হাসি, কিন্তু আয়েশার মনে নীরব কথা, যা ঈশান জানে না আয়েশার মনে মনে। তোমাকে ভালো না বাসলে কষ্ট কিভাবে দিব ঈশান? আমি তো চাই তোমাকে কষ্ট দিতে, এমন কষ্ট যাতে তুমি সোজা হয়ে দাঁড়াতেই না পারো। যত অপরাধের দাম, সব অপরাধের দাম আমি শোধ করব। তোমাকে ভালোবেসে এই শাস্তি দেওয়ার পরিকল্পনা করছি আমি। তার চোখের কোণে অদ্ভুত এক ঝিলিক রাগ, অভিমান আর হালকা দুষ্টামি মেশানো। ঈশান কিছুই বোঝে না, সে শুধু আয়েশাকে বুকে চেপে ধরে নরম করে বলে, তুমি থাকলে মনে হয় পৃথিবীটা আমার। আয়েশা ঠোঁটের আদর ভরা একটু হাসি এনে মাথা রাখে ঈশানের বুকে, কিন্তু তার ভেতরে ঝড় জমে উঠেছে। এমন ঝড় যা ঈশানের জীবনে একটা ঝড় টানাপোড়েন তৈরি করতে চলেছে। পরে সকালটা যেন একদম ঝড়ের আগে নিস্তব্ধতার মতো। আয়েশা আগের মতোই ফরমাল সাজে, কিন্তু মুখে আজ অদ্ভুত শান্তি। তার চোখে রাগ নেই, কঠোরতা আছে, কিন্তু সেই কঠোরতা এখন অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। সে অফিসে ঢুকে গেল, সবার হাতে কাজ চলছে। হঠাৎ আয়েশা কড়া গলায় বলল, সবাই একটু হলে কনফারেন্স রুমে আসুন।
সকলেই ফাইল রেখে টেনশনে ঢুকে আসে। ম্যাডামের মুখ দেখে কেউ কথা বলতে সাহস পায় না। আরিশা সবার সামনে দাঁড়িয়ে দুহাত ক্রস করে পড়ল। আপনারা সবাই জেনে রাখুন, আমি ঈশানকে বিয়ে করেছি। আজ থেকে সবাই তাকে সম্মান দিয়ে কথা বলবেন। এবার পুরো অফিস নিস্তব্ধ, চেয়ার পর্যন্ত যেন নড়ে ওঠে না। সবার চোখ বড় বড়, মনে হয় কেউ যদি চা খেত হাতে থাকা কাপটাই পড়তো। তামিম তো সরাসরি মুখ হা করে দাঁড়িয়ে। কি ভাই, এটা কিভাবে সম্ভব হলো? ম্যাম যে রাগী, এত ভয়ানক রাগী, আপনাকে বিয়ে করলেন? কি আর বলবো ভাই, কপালে ছিল, আল্লাহর ইচ্ছে সব। ভাইয়ের কপাল তো একদম সোনার। ম্যাডামকে বিয়ে, যার সামনে আমরা তাকাতেও ভয় পাই। ম্যাডাম বোধহয় প্রেমে পড়ে গেছে, না হলে ম্যাডাম কাউকে বিয়ে করতে পারে? শুনেছিস কখনো? এদিকে আরিশা সবিককে সেই দৃষ্টিটা দিল, যে দৃষ্টি দেখলে মানুষ আর কথা বলতে ভুলে যায়। তারপর ধীরে বলল, আমার ব্যক্তিগত ব্যাপারে অত আলোচনার দরকার নেই। সবাই কাজে ফিরুন। আর মনে রাখবেন, ঈশান এখন কোম্পানির সিনিয়র হিসেবে গণ্য হবে। যথাযথ সম্মান দেবেন। সবাই তড়িঘড়ি করে কাজে ফিরে গেল। তামিম হাঁটতে হাঁটতে ঈশানের কাঁধে হাত দিল। ভাই, আপনি তো পুরো ইতিহাস গড়ে ফেললেন। চিন্তা নাই ভাই, কিন্তু ভিতরে ভিতরে আমি নিজেও ভয় পাই ম্যামের এক রাগে গোটা অফিস উড়াই দিতে পারবে। অফিসের ব্যস্ত সময়ে সবে কাজ করছে, ঠিক তখনই কোম্পানির সামনে দরজা দিয়ে ঢুকলেন আরিশার বাবা, কোম্পানির চেয়ারম্যান। কঠোর চেহারা, তীক্ষ্ণ চোখ, যেন পুরো অফিস কেঁপে উঠল। রিসেপশন থেকে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তার চোখে স্পষ্ট অসন্তোষ। তিনি সরাসরি আরিশার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কেবিনের ভিতর আরিশার টেবিলে ফাইল দেখছিল। বাবাকে দেখে উঠে দাঁড়ালো। বাবা, তুমি হঠাৎ? হঠাৎই আসতে হয় মা, কারণ তুমি যে কাজটা করছো তা শুনে বসে থাকা যায় না। এটা কি করলে আরিশা? ঈশানকে বিয়ে, এত বড় সিদ্ধান্ত তুমি হুট করে নিলে? বাবা, তুমি তো জানো, কারণ ছাড়া আমি কখনো কিছু করি না, তাও বিয়ের মতো একটা বড় বিষয়। অবশ্যই না ভেবে আমি কিছু করিনি। আমি জানি মা, তুমি ভেবে চিন্তেই করেছো। তুমি বোকা নাও, তোমাকে আমি চিনি। কিন্তু এইটাই সমস্যা, এটা বিয়ে মা, জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। এ ব্যাপারে ছেলে খেলা চলে না। তুমি যে রাগী জেদি, তাই বলে এমন হঠকারিতা? হঠকারিতা নয় বাবা, সময় পরিস্থিতি সব মিলিয়ে যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। আরিশা, তুমি জানো না, বিয়ে মানে শুধু দুজন মানুষ না, বংশ, পরিবার, দায়িত্ব সব জড়িয়ে থাকে। আমি ভয় পাচ্ছি তুমি পরে কষ্ট পাবে। বাবা, তুমি আমাকে যেভাবে বড় করেছো, আমি কষ্টকে ভয় পাই না, আমি দায়িত্ব থেকে পালাই না। আর ঈশান, ওকে আমি নিজের সিদ্ধান্তে বেছে নিয়েছি, কারোর চাপে নয়। তুমি নিশ্চিত তো তুমি সুখী থাকবে? আমার জীবন আমি সামলাবো বাবা, তুমি এটা আমার উপরে ছেড়ে দিও না। তুমি এটা আমার উপরে ছেড়ে দাও, চিন্তা করো না, আমি হ্যান্ডেল করব সব। বাবা আর কিছু বললেন না। মেয়েকে দেখলেন, তার চোখে কঠোরতা, আত্মবিশ্বাস আর ভেতরে কোথাও লুকানো রহস্য। তিনি শুধু বললেন, ঠিক আছে, যদি তুমি এতটাই নিশ্চিত হও তাহলে আমি আর বাধা দেব না। কিন্তু মনে রাখবে মা, যদি কখনো কোনো সমস্যা হয়, তোমার বাবা সবসময় তোমার পাশে থাকবে। সমস্যা হলে আমি সমাধান করব বাবা, তুমি শুধু দেখো আমি করতে পারি। বাবা মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। তার যাওয়া মাত্রই কেবিনে আবার নিস্তব্ধ। আরিশা চেয়ারে বসে কপাল ছুঁয়ে ফিসফিস করে বলল, সবাই ভাবছে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কেউই জানে না আমি কি করতে যাচ্ছি। ঈশান, এখন তোমার জীবন আমার হাতে। আরিশার বাবা কেবিন থেকে বেরিয়ে যেতেই রুমে আবার আগের মতোই ভারী নীরবতা নেমে এলো। আরিশা ফাইল গোছাচ্ছিল, ঠিক তখনই দরজায় নক। ম্যাম, ফাইল রেডি, দেখা লাগবে? দাও, টেবিলে রাখো। ঈশান ফাইল রাখলো, কিন্তু বেরিয়ে গেল না, বরং দরজা টেনে ভিতর থেকে লক করে দিল। আরিশা চমকে উঠে তাকালো। ঈশান, তুমি দরজা লক করলে কেন? ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে প্রশস্ত প্রেম, এক ধরনের টান, যা দেখে আরিশা নিজের শ্বাস গিলে ফেল। এক মুহূর্তে এসে আরিশাকে শক্ত করে কাছে টেনে নিল। তারপর কোনো আগাম সতর্কতা ছাড়াই আরিশার ঠোঁটে নরম গভীর কিস করতে লাগলো। আরিশা কেঁপে উঠে ফিসফিস করলো, ঈশান, এটা অফিস, এখানে এসব করো না। কিন্তু ঈশান শুনল না। সে মুখ নামিয়ে আরিশার গলায় ডুবে গেল। একটার পর একটা কিস। আরিশার শ্বাস আটকে এলো, তার শরীরে কাঁপুনি উঠল। তাতে কি, তুমি তো আমার বউ। আমার নিজের বউকে আদর না করে থাকতে পারছি না। মনে হয়
তোমাকে 2 দিনেই খুব বেশি ভালোবেসে ফেলেছি। ঈশান প্লিজ, এটা ঠিক না। ঠিক ভুল জানি না, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। আয়েশা অনুভব করলো হৃদয় থেমে যাচ্ছে। একটা আন্তরিক এতটা কাছে ভালোবাসা তার পরিকল্পনার জন্য বিপজ্জনক। সেই মুহূর্তে তার ভিতরের স্বর বলল, আমি চাই তুমি আমাকে ভালোবাসো। যত গভীরভাবে ভালোবাসবে, আমাকে হারালে তত কষ্ট পাবে। তখনই বুঝবে কষ্ট কি। বাইরে কেউ নক করলো। আয়েশা দ্রুত ঈশানকে ঠেলে সরিয়ে দিল। সোজা হও, কেউ আছে বাইরে। ঈশান হাসি চেপে দাঁড়িয়ে গেল। তার চোখে এখনো কিসের উষ্ণতা। আয়েশা নিজেকে গুছিয়ে নিয়ে বলল, এরকম আর একবার করলে আমি সত্যিই রাগ করব। রাগ করলে আরো বেশি ভালো লাগে। এই ছেলেটা আমাকে কেন দুর্বল করে ফেলছে। কিছুদিন পরে রাত তখন বেশ নরম হয়ে এসেছে। ঘরে হালকা আলোয় ঈশান ছোট্ট একটা কালো বক্স হাতে নিয়ে দরজায় দাঁড়ালো। আয়েশা টেবিলে কিছু কাগজ গোছাচ্ছিল। তাকিয়ে দেখে ঈশানের চোখে আজ অদ্ভুত উজ্জ্বলতা। জান, একটা জিনিস এনেছি তোমার জন্য। হঠাৎ তো রহস্য। ঈশান বক্স খুলে ধরতেই ভেতর থেকে বেরিয়ে এলো দারুণ একটা কালো শাড়ি। চকচকে নরম লাইটে ঝিলমিল করছে। এটা পরে আসো তো প্লিজ, তোমাকে কালো শাড়িতে দেখতে ইচ্ছে করছে খুব। আজ কেন এভাবে? কারণ তোমাকে দেখলেই মনে হয় আরও একটু কাছে যাই, আর কালো রং তোমাকে আসলে অসম্ভব সুন্দর লাগবে। আয়েশা কিছু বলল না। হাত থেকে শাড়িটা নিয়ে ধীরে ওয়াশরুমের ভেতর চলে গেল। কিছুক্ষণের মধ্যে আয়েশা বেরিয়ে আসতেই ঈশান নিঃশ্বাসই ভুলে গেল। কালো শাড়িতে তার রাগী কঠোর তীক্ষ্ণ মুখটা আরও রহস্যময় লাগছে। তার ঠোঁট, তার চোখ, সবকিছু যেন অন্যরকম। সোনা, তোমাকে অসাধারণ লাগছে, চোখ সরাতে পারছি না। আমি কেন দুর্বল হয়ে যাচ্ছি? আমি তো তাকে শাস্তি দিতে চাই আর কষ্টে দেখতে চাই, কিন্তু কেন এমন হচ্ছে? সে নিজের মনকে ধমক দিল, কিন্তু চোখের গভীরতা তাকে ফাঁস করে দিল। ঈশান ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। তার আচরণে কোনো তাড়া নেই, কেবল গভীর ভালোবাসা। হালকা করে আয়েশার গালে হাত রাখলো। জান, আজ তোমাকে খুব কাছে চাই, খুব। তার কথাই এমন কোমলতা যে আয়েশার শ্বাস আটকে গেল। ঈশানের হাত ধীরে তার পিঠে নামলো, তাকে নিজের বুকে টেনে নিল। আয়েশার চোখ বন্ধ করে ফেলো। রাগ, অভিমান, প্রতিশোধ সব যেন মিলিয়ে গিয়ে অদ্ভুত এক দুর্বলতা তাকে নরম করে দিচ্ছে। তোমাকে ভুলতে দেব না। আজকের রাত তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি জান। আমি কেন এরকম হচ্ছি? আমি তো চাই সহজে হার মানতে না। কেন ওর স্পর্শ আমাকে ভেঙে দিচ্ছে? আমি তো তাকে কষ্ট দিতে চাই, কিন্তু কেন নিজেরই কষ্ট হচ্ছে? রাত অনেক, ঘর নিস্তব্ধ। জানালার পর্দায় বাতাস হালকা দুলে উঠছে। আয়েশার চোখে তখনও রাগের আগুন, কিন্তু সেই আগুনের নিচে লুকিয়ে আছে কেমন যেন অদ্ভুত টান, দুর্বলতা, যেটা সে নিজেও বুঝতে পারে না। ঈশান সামান্য ঝুঁকে এসে চুল সরিয়ে দেওয়া মাত্রই আয়েশার দেহে কেমন শিহরণ ওঠে। সে সেটা লুকাতে চাই, কিন্তু ঈশান থামে না। সে আস্তে আস্তে আয়েশার ঠোঁট ছুঁয়ে কিস করলো, গলায় মুখ ডুবিয়ে ঘন কিস। তারপর দুহাতে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। আরিশা, তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ঈশান আবার কিস করতে ঝুঁকতে থাপ্পড়ের মতো ধাক্কা। আয়েশা তীব্র রাগে ঈশানকে বিছানা থেকে ফেলে দিল। চোখ লাল, বুক ওঠানামা করছে তীব্র রাগে। আয়েশা কাপা গলায়, তোর কি মনে হয় আমি তোকে সেই রাতের ঘটনার জন্য বিয়ে করেছি? না, আমি বিয়ে করেছি প্রতিশোধ নিতে, বুঝছিস? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ আরিশা? আমার বান্ধবী লিমা তোকে ভালোবাসতো পাগলের মতো, আর তুই তাকে এমন কষ্ট দিলি, এতটা অপমান করলি, যার জন্য সুইসাইড করতে বাধ্য হলো। আমি চাই তুইও বুঝ, ভালোবেসে কষ্ট পেলে কেমন লাগে। তুমি কি যা তা বলছো আরিশা? তুমি হয়তো ভুল বুঝেছো আমাকে। ভুল? লিমা তোকে নিজে বলেছিল তুই খান গ্রুপে চাকরি করতি, তুই আমাকে ইগনোর করতি, তুই তাকে হিউমিলিয়েট করতি। আরিশা, ঈশান নাম কি শুধু আমার একার? খান গ্রুপে 3 জন ঈশান ছিল, 3 জন। তুমি কি নিশ্চিত তোমার বান্ধবী যে লোকটাকে ভালোবাসতো সে আমি? আয়েশা মুহূর্তে থমকে যায়। তার চোখে বিস্ময় সন্দেহ তোড়জোড় করে। ভেবে দেখা কোনো কিছুই মিলছে না। হঠাৎ ঈশান ধীরে ধীরে বলে, আমি তোমাকে কখনো চিনতাম না, লিমাকেও না। আমার উপর অভিযোগ তোলার আগে একবার ভেবে দেখো, একবার খুঁজে দেখো, সত্যি কোনো ঈশান তোমাদের জীবনে ছিল?
আয়শা স্তব্ধ, তার ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে, রাগ যেন মুহূর্তে কোথাও মিলিয়ে যায়, মাথা ঘুরে যায়। তাহলে যার উপর প্রতিশোধ নিতে এত কিছু করলো সে কি ভুল মানুষ? ঈশান ধীরে বলে, তুমি প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছো ঠিক আছে, কিন্তু তোমার চোখে যে ভালোবাসা আমি দেখেছি সেটা কি ভুল ছিল? আমি কাউকে ভালোবাসতে আসিনি, আমার কাজ শেষ হলেই তুমি মুক্ত। তুমি ভুল ঈশানকে বিয়ে করেছো। আর ঈশা, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ভালোবাসা প্রতিশোধ নয়। যেদিন বুঝবে আমি দোষী ছিলাম না, সেদিন তুমি নিজেই আমার চোখে তাকাতে পারবে না। ঘরে আলো মিলান, দুজনের নিঃশ্বাস পর্যন্ত ভারী। আয়শা দরজার কাছে দাঁড়িয়ে, ঈশান বিছানার ধারে বসে মাথা নিচু করে রেখেছে। হঠাৎ সে মুখ তুলল, চোখ দুটো লাল, রাগে না ব্যথায়। ঈশান ঠান্ডা গলায় বলল, বিয়ের রাতে যা হলো ওটাও কি তোমার প্ল্যান ছিল আরিশা? হ্যাঁ, আমি ইচ্ছে করেই সেখানে ড্রিঙ্ক রেখেছিলাম যাতে তুমি পানি ভেবে খাও। ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল নিঃশব্দে, তারপরে হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে অদ্ভুত ব্যথা। অভিনন্দন আরিশা, তুমি সফল হয়েছ। আসল ঈশানকে কষ্ট দিতে না পারলেও আমাকে ঠিকই কষ্ট দিয়ে যাচ্ছ। এতগুলো দিন, এত কাছে আসা, এত আদর, ভালোবাসার অভিনয়, সকালে আমার জন্য চা বানানো, অফিসে আমার যত্ন নেওয়া, রাতে পাশে শোয়া, সব মিথ্যা ছিল তাই না? সংসারের দায়িত্ব, আমার পাশে থাকা, সবই ছিল নাটক। আমি বুঝতেই পারিনি আরিশা, তোমার প্রতিটা হাসি, স্পর্শ, কাছে আসা, সবই ছিল একটা খেলা। আয়শার চোখে এক ফোঁটা পানি, কিন্তু সে সেটা দ্রুত লুকিয়ে নিল। ঈশান গভীর নিঃশ্বাস ফেলে বলে, কষ্টটা কি জানো কোথায় লাগছে? তুমি আমাকে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার মা যদি জেনে যায় যে তার ছেলের বউ তার ছেলেকে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে, বুঝতে পারলে ও ভেঙে পড়বে। আরিশা, আমার মা তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখেছে। তাতে আমার কিছু যায় আসে না, আর তোমার মাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু আমার বাকি হিসেবটা চুকাতে চাইছিলাম। তুমি সত্যি এতটাই নির্মম? আয়শা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। বাইরে কালো রাত, ঝড়ো বাতাস। ঈশান ধীরে বলল, তুমি যে আমাকে পুরোপুরি ভুল মানুষ ভেবে শাস্তি দিচ্ছ, এটা কি একটু হলেও মনে লাগে না তোমার? আয়শা চুপ। এক মুহূর্তে নীরবতার মাঝে ঈশানের কণ্ঠ আরো নরম হয়ে গেল। আরিশা, তুমি যদি সত্যি আরেকবার ভেবে দেখতে, হয়তো আমার উপর এই অন্যায়টুকু করতে না। অনেক হয়েছে, তোমার ড্রামা শুনতে চাই না। আমি ড্রামা করছি? তাহলে ওই সব রাত যখন তোমাকে কাছে পেয়েছি, ওগুলো কি তোমার অভিনয়? আমার কাছে এসে মাথা রাখা, আমাকে আদর করতে দেওয়া, এটাও কি প্রতিশোধের অংশ ছিল? আয়শার বুক ভার হয়ে আসে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। ঈশান ধীরে বলে, জানো আরিশা, ভুল ঈশানকে খুঁজে পাওয়া গেলে শাস্তি দেবার মানে নেই। একটা কথা তবে মনে রেখো, যেদিন বুঝবে আমি দোষী ছিলাম না, সেদিন নিজেকেও ক্ষমা করতে পারবে না। ঈশান দরজা বন্ধ করে চলে যেতে ঘরটা অদ্ভুত নীরব হয়ে গেল। মনে হচ্ছে এই নীরবতা যেন হাজারটা তীরের মতো বুকে বিচ্ছে। আয়শা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, মাথা নিচু, মনে মনে একটা শুধুই কথাই ঘুরছে। যদি আমি ভুল করে থাকি, যদি আসলেই অন্য ঈশান হয়, না আমার ভুল না, লিমা যা বলেছে সব সত্যি। তবু বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি আটকাতে পারল না। সে কাঁপা হাতে ফোনটা তুলে নিল। একটা নাম খুঁজে কল দিল, রাশেদ ভাই। ফোন ধরতেই রাশেদের হালকা চমকে যাওয়া কণ্ঠ। ম্যাম, এই রাতে ফোন? লিমা যে ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো তার নাম ঈশান, তার ছবি আছে তোমার কাছে? আছে ম্যাম, লিমা আমাকে বলেছিল প্রয়োজনে যেন আপনাকে দেখায়। আপনি এখন চাইছেন? হ্যাঁ, এখনই পাঠান। কথা শেষ হওয়ার 3 সেকেন্ডও যায় না, ফোনে টিং করে একটি ছবি আসলো। আয়শার বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে ছবি ওপেন করলো, আর তার চোখ বড়বড় হয়ে গেল। তার নিঃশ্বাস থমকে গেল মুহূর্তে। ছবিতে যে ছেলে, সে এই ঈশান না, একদমই না। ওই ছেলের মুখে ঠিক এই ঈশানের মতো নিষ্পাপ হাসি নেই। মুখের গঠন ভিন্ন, চেহারাই অন্যরকম ভাব, একটা দুষ্টু বেপরোয়া উপস্থিতি। আয়শার হাত কাঁপতে লাগলো। আয়শা ফিসফিস করলো, এটা তো সে না, এই ঈশান না। তাহলে আমি এতদিন ধরে ভুল মানুষের কাছে প্রতিশোধ নিচ্ছি। তার বুকের মধ্যে হঠাৎই কেমন যেন ঝড় বয়ে গেল। শ্বাস ভারী হয়ে উঠল। সে আবার ফোন করলো।
রাশেদ ভাই, তুমি নিশ্চিত লিমা যে ছেলেটাকে ভালোবাসতো এই ছেলেটা? হ্যাঁ ম্যাম, এটা তো লিয়ার পাঠানো ছবি। ওই ছেলেটার নামও ঈশান। ও খান গ্রুপ কাজ করত, কিন্তু ও এখন দেশের বাইরে। লিমা মৃত্যুর আগে আমাকে বলেছিল আপনাকে দেখাতে। আয়শা ফোন নামিয়ে বসলো বিছানার কিনারায়। চারপাশটা কেমন ঘুরছে, তার মনে পড়লো ঈশানের সেই কথাটা। আমার ওখানে আরও 2টা ঈশান ছিল। আমি আমি কি ভুল মানুষকে শাস্তি দিচ্ছি, যে কিছুই জানে না, যে আমাকে ভালোবেসে ফেলেছে, যে শুধু আমার? তার চোখের কোণে ভিজে উঠল, কিন্তু সে হাতের পিঠ দিয়ে পানি মুছে ফেল দ্রুত। না, সে দুর্বল হবে না, কিন্তু বুকটা যে আজ আর শক্ত থাকতে পারছে না। সে ছবি আবার দেখলো, বারবার দেখলো। এটা স্পষ্ট, এই 2 ঈশান এক মানুষ নয়। আয়শার কণ্ঠ ভেঙে গেল নিজের সঙ্গে। আমি তাহলে কি করেছি? তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। রাতের ঘর অন্ধকার, দরজা আধো খোলা, বাতাসে অদ্ভুত নীরবতা। ঈশান দরজা বন্ধ করে বেরিয়ে যাওয়ার পর আয়শা বোকার মতো দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তার চোখে বারবার ভেসে ওঠে ঈশানের শেষ কথা। তুমি সফল হয়েছ। সত্যিকারের ঈশানকে কষ্ট দিতে না পারলেও আমাকে ঠিকই কষ্ট দিতে পারছো। সেই কণ্ঠের ভাঙন তার বুকটা যেন ছিঁড়ে ফেলছিল। তারপর সেই ছবি পেল আর বুঝলো সে ভীষণ বড় ভুল করেছে। কিন্তু তখনই খেয়াল করলো ঘড়িতে রাত 1:45 আর ঈশান নেই। সে বাইরে বেরিয়ে বাগানে দেখলো নেই। রান্নাঘর ফাঁকা, বারান্দা ফাঁকা। মোবাইলে কল দিল, বন্ধ। আয়েশার বুক দম বন্ধ হয়ে আসলো। কই গেল ঈশান এই রাতে? আমি কি বলেছিলাম? আমি কি করে ফেলেছি? আয়েশার কান্না চলে এলো। সে বিছানায় ঠাস করে বসে পড়ল। চোখের পানি থামতে চায় না। রাত কেটে গেল, একটু ঘুম আসেনি। চোখ শুধু গরম, ক্লান্ত শরীর, মন অস্থির। সকালে আরশা ফ্যাকাশে মুখে অফিসের দিকে রওনা হলো। চোখ লাল, নিদ্রাহীন, কিন্তু তবুও চেষ্টা করলো নিজেকে শক্ত দেখাতে। অফিসে ঢুকতেই সবাই তাকে সম্মান দিয়ে সালাম করলো, কিন্তু সে কারোর উত্তর দিল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, ঈশান কই? ঠিক 5 মিনিট পর তার সামনে সেই মানুষটা এসে দাঁড়ালো। ঈশান, চোখ লাল, মুখে দাড়ি উঠেছে হালকা, চোখের নিচে কালো দাগ, শার্ট কুচকানো, হাতে একটা খাম। আয়েশার বুক ধরফর করে উঠল। আয়েশা দৌড়ে এগিয়েছে। ঈশান, তুমি কই ছিলে সারা রাত? ভয় পেয়েছি আমি। তুমি ফোন ধরোনি কেন আমার? ঈশান একটু পিছিয়ে গেল, চোখে কেমন যেন শূন্যতা। সে ঠান্ডা গলায় বলল, আপনি এখন অফিসের বস। কর্মচারী সারা রাত কোথায় ছিল সেটা জেনে আপনার কি লাভ হবে? ঈশান, আমি তোমার... এই নিন, এটা আমার রেজিগনেশন লেটার। আমি আর চাকরিটা করতে চাই না। কি রেজিগনেশন? তুমি কেন? আমি তো... আমার কোনো ব্যাখ্যা দরকার নেই ম্যাম। আপনি যাই করেন সেটা আপনার ইচ্ছে, কিন্তু আমি আপনার স্বার্থের জন্য আর নিজের অনুভূতি পিষে কাজ করতে পারবো না। ঈশান, একবার কথা শোনো। শোনার মতো কিছু নেই ম্যাম। আপনি যা করেছেন তারপরে আমার কিছু বলার নেই। সে পেছন ফিরে চলে গেল। আরশা দাঁড়িয়ে রইল স্থির হয়ে। মনে হচ্ছে বুকটাকেও পাথর দিয়ে চাপা দিয়েছে। মনে মনে শুধু একটাই কথা, আমি সত্যিই ভুল মানুষকে শাস্তি দিলাম, আর যার কোনো দোষ নেই তাকে ভেঙে ফেললাম। ঈশান অফিস থেকে বেরিয়ে ধীরে ধীরে হাঁটছিল। মাথা নিচু, কোনো শব্দ নেই, শুধু একটাই অনুভূতি, বুকের ভিতর কিছু একটা ভেঙে পড়েছে। বাড়ি গেট খুলতে মা দরজায় দাঁড়ানো। কি রে, এত তাড়াতাড়ি এলি? অফিস নাই আজ? এমনি মা, শরীরটা একটু খারাপ লাগছিল তাই চলে এলাম। তোর চোখ লাল কেন রে? কাঁদলি নাকি? ঈশান হেসে মাথা নেড়ে রুমে ঢুকে গেল। দরজা বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেল। তারপর আলমারির সামনে গিয়ে আয়শার প্রতিটা শাড়ি, গহনার বক্স, ফ্রেশার, চিরুনি সব কিছু এক এক করে তুলে নিল। লাগেজ খুলে ধীরে ধীরে সাজাতে লাগলো। মাঝে মাঝে হাত থেমে যাচ্ছে, চোখে জল জমে উঠছে, কিন্তু সে কাঁদছে না, কারণ তার ভেতরে সব কান্না শুকিয়ে গেছে গত রাতে। ঈশান নিজের মনে, যতদিন ছিলে মন থেকে ভালোবেসেছি। মনে হয়েছিল তুমি আমার স্ত্রী, আমার ভবিষ্যৎ, কিন্তু সবটাই নকল ছিল, শুধু প্রতিশোধ। সে মাথা নিচু করে লাগেজের জিপ বন্ধ করলো। ঠিক তখনই গেটের শব্দ। মা বলছে, আরিশা মা, এসো এসো ভেতরে। ঈশানের বুক ঝাঁকুনি খেল। সে মুখ তুলল। আরিশা এসে দাঁড়িয়েছে দরজায়। চোখ ফুলে গেছে, কান নেই, চুল এলোমেলো, মুখে অস্থিরতা। ঈশান, আমি তোমার সাথে কথা বলতে চাই। ব্যাগটা এখানে।
আমি আপনার সব জামা কাপড় সব জিনিস গুছিয়ে রেখেছি। আপনি চলে যান আপনার বাড়িতে। আপনার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন থাকার কোনো মানে নেই। ঈশান, তুমি কি এসব সিরিয়াসলি বলছো? হ্যাঁ ম্যাম, আমি ঠাট্টা করছি না। আপনি তো আমাকে কষ্ট দিতে এসেছিলেন, তাই না? এসেছেন, দিয়েছেন, এখন চলে যান। আর যদি মনে হয় আপনার প্রতিশোধ এখনও শেষ হয়নি, তাহলে আমাকে পুলিশের হাতে তুলে দিন। বিয়ের রাতের অভিযোগ দিলেই হবে। ঈশান, তুমি তো জানো তোমাকে জেলে পাঠানোর জন্য আমি... জানি পারেন ম্যাম, সেদিন যা করেছি সেটার জন্য যদি শাস্তি চান, আমি প্রস্তুত। আরিশা আর সহ্য করতে পারল না, তার চোখ ভেসে গেল জ্বালাই। আরিশা চোখ মুছে বলে, তুমি কি সত্যি বিশ্বাস করো আমি তোমাকে জেলে দিতে পারি? আপনি তো আমার জীবনে যা চাইছেন তাই করতে পারছেন। প্রতিশোধ, কষ্ট, অপমান, আর কি বাকি আছে? ঈশান, দয়া করে একটু শুনবে আমাকে? ম্যাম, আমার আর কথা শোনার শক্তি নেই। আপনি ভুল মানুষকে বান্ধবীর ভালোবাসার মানুষ ভেবে প্রতিশোধ নিয়েছেন, এখন দয়া করে চলে যান। আরিশা চোখ মুছে দাঁড়িয়ে রইল, এক মুহূর্ত কথা বলতে পারল না। হঠাৎ মনে হলো তার দুনিয়া ভেঙে যাচ্ছে। লাগেজের দিকে তাকে তার ঠোঁট কাঁপলো। আরিশা ধীরে বলল, তুমি চাও আমি চলে যাই? হ্যাঁ। ঠিক আছে, তোমার ইচ্ছে মতোই যাব। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েই হঠাৎ ঠাস শব্দে থমকে দাঁড়ালো। পেছনে তাকাতে দেখলো আরিশা মেঝেতে ছটফট না করে নিথর হয়ে পড়ে আছে। আরিশা, আরিশা, কি হলো তোমার? ওর গলা কেঁপে উঠল। এক মুহূর্তে দেরি না করে দৌড়ে গিয়ে আরিশাকে কোলে তুলে নিতে লাগলো। বুক ধক ধক করছে, চোখের নিচে ঘাম জমে উঠছে। মা, মা, তাড়াতাড়ি আসো। হায় আল্লাহ, কি হলো বৌমার? পানি দে, বালিশ দে। ঈশান কাঁপা হাতে ফোনে ডাক্তার ডাকলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা করতে লাগলো। ঘরে নিস্তব্ধ ভয়। ঈশানের নিঃশ্বাস জড়ানো, মায়ের চোখে পানি ছাপ। একটু পর ডাক্তার সোজা হয়ে দাঁড়ালেন। চিন্তার কিছু নেই, উনি স্টেজে অজ্ঞান হয়েছেন। আর আর উনি প্রেগনেন্ট। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ঈশান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বুকের ভিতর কি যেন মোচড় দিয়ে উঠল। মা মুখে হাত দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এ মেয়ে তো খুব দুর্বল হয়ে গেছে, খেয়াল রাখতে হবে। মা, উনি তো আমাকে ভালোবাসেনও না। এতদিন যে কাছে ছিলেন, সবই নাকি প্রতিশোধের জন্য। এখন কি উনি আমার সন্তান রাখবে? বাবা, মায়েদের মন কেমন হয় জানো? মা হওয়ার খবর শুনলে তাদের কঠিন মনও নরম হয়ে যায়। আরিশা ভুল বুঝে থাকতে পারে, কিন্তু মেয়েটা খারাপ না। তুমি ওকে সময় দাও। তুমি আমাকে ভালোবাসো না জানি, কিন্তু আমি কি পারবো তোমাকে ছাড়া থাকতে? আমাদের সন্তানকে ছাড়া থাকতে? তুমি কি রেখে দেবে তাকে? তার গলা ভারী হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার ভেতরেই এক নতুন ঝড় উঠেছে। ভালোবাসা, ভুল, অপরাধবোধ আর একটা নতুন প্রাণের টান। আয়শার চোখ দুটো ধীরে ধীরে নড়ল। চোখের পাতা কাঁপতেই সামনে দেখা গেল ইসরাতকে, চোখে দুষ্টু হাসি, মুখে অদ্ভুত উচ্ছ্বাস। ভাবি, অবশেষে জ্ঞান ফিরলো। একটা খবর বলি, তোমাদের নতুন পুস্কু আসতে চলেছে। আয়শা হতবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো কেউ তাকে ধাক্কা মেরে অন্য জগতে ফেলে দিয়েছে। কি বললে তুমি? আমি... ডাক্তার বলেছে তুমি মা হতে যাচ্ছ ভাবি। আয়েশার চোখ বড় হয়ে গেল। বুকের ভিতরে কেমন যেন টনটন করছে। কিছু বলার আগে ইসরাত আর ঈশানের মা দুজনই বলল, আমরা বাইরে যাচ্ছি, তোমরা দুজন কথা বলো। দুজন রুম থেকে বেরিয়ে যেতে ঘর নিস্তব্ধ হয়ে গেল। শুধু ঈশান জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর ও চুপচাপ। আয়েশা ধীরে ধীরে উঠে বসলো। পরক্ষণেই চোখ ভিজে উঠল। সে বিছানা থেকে নেমে ঈশানের দিকে এগিয়ে গেল। একটু দেরি না করে তাকে জড়িয়ে ধরল। ঈশান, প্লিজ আমাদের সন্তানের কথা ভেবে আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, ভুল বুঝেছি, তোমাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তার কান্না ঈশানের শার্টে ভিজে যাচ্ছে। ঈশান প্রথমে কিছু বলল না, শুধু নিঃশ্বাসটা ভারী হলো। আয়েশা আরও শক্ত করে তাকে ধরল। কি করলে তুমি? আমাকে ক্ষমা করবে বলো, আমি সেইভাবেই ক্ষমা চাইবো। তোমার পায়ের কাছে বসে থাকবো, যদি লাগে তো তোমার পাও ধরবো। শুধু বলো প্লিজ ঈশান। সে সত্যি নিচু হয়ে ঈশানের পায়ের দিকে হাত বাড়াতে গেলে ঠিক তখনই ঈশান দ্রুত তাকে থামিয়ে দিল। দুহাতে আয়েশাকে ধরে দাঁড় করালো। তার গলা কাঁপছে, চোখ লাল।
আর কখনো এসব বলবে না। ক্ষমা চাইলেও নিজের সম্মান হারিয়ে নয়। কিন্তু আমি তো তোমাকে আঘাত করেছি। তুমি আমাকে আঘাত করেছো ঠিক, কিন্তু তুমি আমার স্ত্রী আর আমার সন্তানের মা হতে চলেছ। সেজন্য তোমাকে কখনো ওইভাবে নিচু হতে দেব না। তাহলে আমাকে ক্ষমা করলে? আমি চেষ্টা করছি আরিশা। তোমার ভুলকে ক্ষমা করার আগে তোমাকে আবার বিশ্বাস করতে শিখতে হবে আমাকে। 1 বছর কেটে গেছে। ঈশান আরিশার সংসার এখন সম্পূর্ণ। তাদের ছোট্ট বেবি আরিয়ান দুধ সেবনে ব্যস্ত, আর দুজনের ঘর জুড়ে যেন নতুন কোমলতার গন্ধ। রাতে বেবিকে ঘুম পাড়িয়ে আরিশা আস্তে করে ঈশানের কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ধীরে ধীরে দু হাতে তাকে জড়িয়ে ধরল। জান, তুমি কি আগের সব এখনো মনে রেখেছো? আরে না রে সোনা, ভালোবাসার মানুষের উপর রাগ করে থাকা যায় নাকি? আমি তো অনেক আগেই সব ভুলে গেছি। কবেই ক্ষমা করে দিয়েছি। আয়শার চোখে মায়া আর অপরাধবোধ মিশে একটা অদ্ভুত ঝিলিক। সে আরও কাছে সরে এসে গলায় মুখ লুকিয়ে বলল, তাহলে আজ আমাকে একটু আগের মতো ভালোবাসো না? স্বরে লাজ লজ্জা, মুখে উষ্ণতা। এমন কথা সে কমই বলে। ঈশানের চোখের ভেতরে যেন আলো ঝলমল করে উঠল। সে আরিশাকে বুকের মাঝে টেনে নিল। শুধু একটু? আমি তো তোমাকে প্রতিদিন আগের থেকেও বেশি ভালোবাসি। কথা বলতে বলতে হঠাৎ দুহাতে তাকে কোলে তুলে নিল। আরিশা লজ্জায় মুখ তার বুকে লুকিয়ে ফেলল। এই নামাও, কেউ দেখবে। কেউ দেখলেও সমস্যা নেই, সবাই জানে আমি আমার রাগী বসকে ভালোবাসি। এভাবেই তাকে কোলে করে রুমে নিয়ে গেল। বিছানায় আস্তে করে শুইয়ে দিল, যেন কোনো কাছের জিনিস রাখছে। তারপর ঝুঁকে এসে গালে ঠোঁটে কপালে একটার পর একটা আদর। আমি তোমাকে খুব ভালোবাসি আমার রাগী বস। আমিও তোমাকে খুব ভালোবাসি ঈশান, এখন চিরকাল। ঘর ভরে গেল তাদের নিঃশ্বাসে, ভালোবাসা আর শান্তির উষ্ণতা, যেখানে আর অভিমান নেই, শুধু দুজন আর তাদের ছোট্ট পৃথিবী।